জ্যাম হাব স্টুডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা গল্পটি শোনার সাথে সাথে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমাদেরকে সাপোর্ট করতে পারবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে গল্পের লিঙ্কটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই প্রজন্মের নতুন লেখকদের সাপোর্ট করতে আশা করি আপনারা আমাদের আবেদনে সাড়া দেবেন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের গল্পের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, কিংবা আপনি গল্প শোনেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে আপনার কাছে অনুরোধ, নতুন লেখকদের বাংলা গল্পকে সাপোর্ট করতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের নতুন গল্পের নোটিফিকেশনগুলো আপনার কাছে আমরা দ্রুত পৌঁছে দিতে পারি। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য রক্ত আখরের লেখা লিলিত। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। চরিত্রবিন্যাস আরফান আলী খান। সাউন্ড ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট অশ্রু কুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, আরফান, মুস্তাক, অশ্রু ও অর্পিতা। শুরু হচ্ছে আজকের গপ্প রক্ত আখরের লেখা লিলিত। এই গল্পের সমস্ত বিষয় ও চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই গল্প কেবল শ্রোতা বন্ধুদের মনোরঞ্জনের জন্য তৈরি করা, কোনো কুসংস্কারের প্রচার কিংবা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার জন্য নয়। আমাদের বিশ্বাস, জ্যাম হাব স্টুডিওর সমস্ত শ্রোতা বন্ধুরা সম্পূর্ণ কুসংস্কার মুক্তভাবে এই গল্পের আনন্দ নেবেন। মেঘাচ্ছন্ন আকাশ থেকে তখন পৃথিবীর বুকে আছড়ে পড়ছে একের পর এক বজ্র। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো ঝলসে যাচ্ছে নিমেষে। জ্বলন্ত গাছগুলোকে দেখলে মনে হচ্ছে এক একটা বৃহৎ আকারের মশাল। প্রচণ্ড হাওয়ার স্রোত উপড়ে ফেলতে চাইছে সামনের প্রশস্ত বনটাকে। নুয়ে পড়া গাছেরা এই অসম লড়াইয়ে হাঁপিয়ে উঠেছে ক্রমশ। মাজা ভেঙে কিংবা উপড়ে মাটিতে আছড়ে পড়ছে কোনো কোনো দুর্বল গাছেরা। এমন সময় কালির মতো রাতটা চিরে এগিয়ে যাচ্ছে একটা ফিটন গাড়ি। চলন্ত গাড়ির সামনে ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে চলেছে ঘোড়াটা। ভয়ানক দুর্যোগে পিছু ফিরতে চাইছে যেন সে। দাঁড়িয়ে পড়ে সামনের দুপা তুলে মুক্তি পেতে চাইছে সে, কিন্তু উঁচুয়ান চাবুকে চাবুকে বাধ্য করছে ওকে সামনের দিকে এগিয়ে যেতে। এলো পাথাড়ি হাওয়ার ধাক্কায় টলতে টলতে গড়িয়ে চলেছে ফিটন গাড়িটা। কোচওয়ানের সিটে বসে রয়েছে বছর 60-এর মোহাম্মদ কাশেম আলী। ওর বিস্ফারিত চোখ, নাসারন্ধ্র ফুলে উঠেছে, মুখের অবয়বে ফুটে উঠেছে ব্যস্ততার ছাপ। বুক অব্দি ঝুলন্ত দাড়ি হাওয়ার ধাক্কায় দুদিকে চিরে গিয়ে কাঁধের ওপর উঠে পড়েছে। আর তার ঠিক পেছন দিকে একটু তফাতে দুপাশে দুই স্তম্ভের ওপর কাঁচ আর লোহা নির্মিত চৌকো বাতাসরোধক ল্যাম্পে জ্বলছে মিটমিটিয়ে
কেরোসিনের বাতি। এবড়ো খেবড়ো বড় রাস্তা ছেড়ে এবার গাড়িটা নেমে গেল বনের সংকীর্ণ রাস্তায়। ছোট ঝোপঝাড় লতা পাতাকে উপেক্ষা করে গাড়িটা এগিয়ে চলল। হাওয়ার ঝাপটা এখানে খানিকটা কম লাগলেও পথের দুধারে অবস্থিত গাছের ডাল দুলে দুলে সজোরে আঘাত হানছে গাড়ির ওপর। কোচওয়ান কাশেম আলী সমস্ত কিছুকে উপেক্ষা করে হেঁকে চলেছে ঘোড়াটাকে। তারপর বনের শেষ প্রান্তে একটা ফাঁকা জায়গায় এসে গাড়িটা থামল। গাড়ির থেকে নেমে ছটপট করা ঘোড়াটাকে শান্ত করবার জন্য তার ঘাড়ে পিঠে বেশ কয়েকবার হাত বুলিয়ে মুখে চুপচুপ করে আওয়াজ করলো কাশেম আলী। তারপর ঘোড়ার লাগামটাকে বেঁধে দিল গাড়ির সামনের কাঠের দণ্ডের সঙ্গে। সময় নষ্ট না করে কাশেম আলী এবার গাড়ির কোচ বক্সের দরজাটা খুলে দিল। ভেতর থেকে বেরিয়ে এলেন স্যামুয়েল রিচার্ডসন সাহেব। পরনে কালো ওভারকোট, গলায় ঝুলছে একটা ক্রস, এক হাতে জ্বলন্ত কাঁচের হ্যারিকেন আর অন্য হাতে একটা ছোট্ট বাক্স, যার ভেতর রয়েছে একটি সিলভারের ক্রস ও একটি বাইবেল। এরপর কোচ বক্স থেকে নামলেন পাদ্রী জন পেট্রিক ব্রিজ। ওনার পরনে সাদা পোশাক এবং গলায় ঝোলানো প্রায় 1 বিঘত লম্বা সিলভারের ক্রস। এরপর যাকে ধরাধরি করে কোচ বক্স থেকে নামানো হলো তার নাম হেনরি কনরাড, যার বয়স আন্দাজ 30। শুকিয়ে আসা দুর্বল শরীর, দাঁড়ানোর সামর্থ্য পর্যন্ত নেই। ওর চোখের নীলমণি দুটো উল্টে সাদা অংশ বেরিয়ে আছে এখন। সাহেব রিচার্ডসন এবং পাদ্রী পেট্রিক ওকে গাড়ি থেকে নামালেন। তাকে গাড়ি থেকে নামাতেই হাঁটু ভাঁজ করে মাটিতে প্রায় মুখ থুপড়ে পড়ে গেল। সর্বাঙ্গ তখন শুকনো পাতার মতো কাঁপছে। মুখ থেকে বিড়বিড় করে বেরোচ্ছে অস্ফুট অসংলগ্ন নারী কণ্ঠের কিছু কথা। এরপর কোচওয়ান মোহাম্মদ কাশেম আলী ফিটন গাড়ির সামনে থেকে একটা কোদাল বের করে খানিকটা দূরে মাটি কাটতে চলে গেল। খুব সম্ভবত একটা কবর খুঁড়ছে সে। স্যামুয়েল রিচার্ডসন হাতের আলোটা তুলে ধরতেই পাদ্রী জন পেট্রিক তার বুকের ভেতর থেকে একটা বই বের করে উচ্চ কণ্ঠে পাঠ করতে লাগলেন। অর্থাৎ, হে লিলি, হে অন্ধকারের উড়ন্ত প্রতীক, চিরদিনের জন্য চলে যাও। ক্রমশ পাদ্রী দ্বারা উচ্চারিত মন্ত্র ঝড়ের বাতাসে ভেসে উড়ে যেতে থাকলো অন্য লোকের দিকে। শক্তিশূন্য হেনরি এবার মাথা তুলে বসেছে, উল্টোনো চোখ নিয়ে, মুখ হাঁ করে সমস্ত শরীর ঝাঁকিয়ে চলেছে সমানে। কণ্ঠ থেকে এখনো নিঃসৃত হচ্ছে অস্ফুট কাটা কাটা কিছু শব্দ। গলার স্বর একটা বৃদ্ধ নারীর, যার অর্থ বোঝা না গেলেও সেটা কানে প্রবেশ করলেই বোঝা যায় এর অর্থ ভয়ানক কিছুর দিকে ইশারা করছে, যা একটা সর্বনাশের বার্তা বহন করছে। ক্রমশ হিংস্র ভাব ফুটে ওঠে হেনরির মুখে এবং শরীরে। ওর এতক্ষণের নিস্তেজ শরীরটা সে এবার টেনে তুলে নিয়ে 2 হাত সামনের দিকে প্রসারিত করে টলতে টলতে এগিয়ে যায় পাদ্রী পেট্রিকের দিকে। উদ্দেশ্য পাদ্রীর গলা টিপে ধরা। তৎক্ষণাৎ পাদ্রী বাইবেলটা বের করে উচ্চস্বরে পাঠ করতে শুরু করলেন। স্যামুয়েল রিচার্ডসনের চোখে মুখে বিস্ময় আর চিন্তার ভাঁজ। সে কেবল আলোকপাত করে পাদ্রীকে সাহায্য করে চলেছে।
বাইবেল পাঠ শুনে হেনরি তার অদ্ভুত অঙ্গভঙ্গি এবং মুখ বিকৃতি বন্ধ করে একদিকে ঘাড় কাত করে দাঁড়িয়ে পড়ল। ওর দুই কাঁধ থেকে এবারে হাত দুটো ঝুলে আছে মাটির দিকে, শক্তিশূন্যের মতো। পাদ্রী জন পেট্রিক এবারে বাইবেল পাঠরত অবস্থায় তার গলায় ঝোলানো সিলভারের ক্রসটা হেনরির মুখের ওপর ছোঁয়ালো, আর সঙ্গে সঙ্গে একটা উষ্ণ বস্তুর মতো ধোঁয়া ছেড়ে ক্রসটা হেনরির কপাল থেকে নাক বরাবর নেমে গিয়ে দু গালে একটা পোড়া দাগের মতো ছাপ এঁকে ফেলল। এরপর হেনরির দেহটা একেবারে শূন্যে ভেসে উঠে মুখ হাঁ করে নারী কণ্ঠে একটা বিকট চিৎকার করে মাটিতে আছড়ে পড়ল, এবং সেই মুহূর্তে ঝড়ের হাওয়াকে ঠেলে সরিয়ে আরেকটি বিপরীতমুখী হাওয়া সামনের বনের গাছপালাকে কুঁজো করে নাড়িয়ে দিয়ে এগিয়ে চলে গেল। এরপর পাদ্রী জন পেট্রিক এবং স্যামুয়েল রিচার্ডসন তাদের নিজ নিজ বুকে ডান হাত দিয়ে ক্রস চিহ্ন এঁকে নিয়ে হাত কপালে ঠেকিয়ে এগিয়ে গেল ফিটন গাড়ির কোচ বক্সের দিকে। তারপর সেখান থেকে নামিয়ে আনলো একটা কালো কাপড়ে মোড়া পাথরের মূর্তিকে, যার উচ্চতা প্রায় 2 ফুট। কাপড়ে মোড়া মূর্তিটির মুখ দেখার উপায় নেই, আপাদমস্তক ঢাকা রয়েছে কালো কাপড়ে। এরপর মূর্তিটিকে নিয়ে যাওয়া হলো এতক্ষণ কাশেম আলীর খোঁড়া কবরের দিকে। তারপর সেখানে মাটির ভেতরে নামিয়ে তার বুকের ওপর সঙ্গে আনা সেই কাঠের বাক্সটা রাখা হলো, যার ভেতরে রয়েছে ক্রস এবং বাইবেল। ওপর থেকে ঢালা হলো চাপ চাপ মাটি, যেগুলি এতক্ষণ ধরে কাশেম আলী খামচে তুলেছিল পৃথিবীর বুক থেকে। হেনরি কনরাডের চোখের মণি দুটো এবারে ফিরে এসেছে সামনের দিকে। মুখ থেকে বেরিয়ে আসছে একটা গোঙানি। পাদ্রী এবং স্যামুয়েল মাটির চাপ দেওয়ার কাজ সমাপ্ত করে পুনরায় হেনরিকে ধরাধরি করে গাড়ির কোচ বক্সে তুলে নিল। মোহাম্মদ কাশেম আলী ঘোড়ার লাগামটা হাতে তুলে নিয়ে গাড়ির সামনে সহিস আসনে বসে চাবুক মারল অস্থির ঘোড়ার পিঠে। একটা তীব্র চিৎকার ছেড়ে ঘোড়ার গাড়িটা টেনে নিয়ে চলল উল্টো পথের দিকে। প্রায় 2 শতাব্দী পরের দুপুর, ঝকঝকে রোদে ধোয়া একটা ঝিমিয়ে আসা দুপুর। চতুর্দিক একেবারে নিস্তব্ধ, একটা পাখি কি পোকামাকড়ও ডাকছে না। বাইরের মানুষজনের চলাচলও কম। আকাশের গায়ে নীলচে চাদর জড়ানো রয়েছে, তাতে সাদা ধবধবে তুলোর ছাপ। সবটাই একটা ফ্রেমে বাঁধানো ছবির মতো দেখাচ্ছে। আচমকা সময় যেন থেমে গেছে। বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে রুদ্র। চোখ অল্প ফাঁক করে মাথার বাম দিকের আধখোলা জানালা দিয়ে যেটুকু দেখা যায় তা হলো একটা শিমুল গাছ, যার প্রতিটি কাণ্ড রক্ত বর্ণের ফুলে ফুলে ছেয়ে আছে। তরতাজা রক্তের ছোপ মেখে গাছটা যেন নৃশংস দৃশ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকলে বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আসছে রুদ্রর। গাছটার সর্বাঙ্গে কাঁটা, রক্তবর্ণ শাখা প্রশাখা। রোদের প্রখর তাপ ওকে উজ্জ্বল করে তুলেছে, যেন একটা প্রকাণ্ড জ্বলন্ত অগ্নিশলাকা, যার থেকে লাল আভার আলো ঠিকরে বেরোচ্ছে। অদ্ভুত একটা মায়াবী টান আছে গাছটার। এই মুহূর্তে ওটাকে এই পৃথিবী লোকের মনে হচ্ছে না কিছুতেই। নরকের দ্বার উন্মোচিত করে রক্তিম গাছটা যেন মাথা তুলে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর অভিশাপের মতো দেখাচ্ছে ওকে। দীর্ঘক্ষণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রুদ্রর যেন মনে হলো
হাওয়া বাতাসহীন নিশ্চুপ দুপুরবেলা গাছটা একবার যেন নড়ল। হ্যাঁ, নড়লই তো। এ নড়া প্রাকৃতিক নয়, অস্বাভাবিক, অকল্পনীয়, অদ্ভুত এবং অতি প্রাকৃতিক। রুদ্রর দৃষ্টিটা এবারে আরো সূক্ষ্ম এবং ছোট হয়ে এলো। এতক্ষণের আলসেমিতে ভরা ইন্দ্রিয়গুলো যেন অতি সক্রিয়তা দেখাচ্ছে এবার। খুব ভালোভাবে ও বুঝে নিতে চাইছে খানিক আগে চর্মচক্ষে গাছটার যে অত্যাশ্চর্য গতিবিধি লক্ষ্য করেছে সেটা ঠিক ছিল কি নাকি মনের ভুল। এরকম একটা নির্জন দুপুরে ঘরদোর আটক করা আলো আঁধারি ভরা ছোট্ট ঘরে ওর মস্তিষ্ক ওকে ধোঁকা দিচ্ছে না তো? হয়তো ও যা দেখেছে সেটা নিছক ইলিউশন ছাড়া আর কিছুই নয়। ওর নজরে যেটা পড়েছে সেটা হলো বৃহদাকার শিমুল গাছটা তার পশ্চিম দিকের ডালটা ধীরে ধীরে মুড়ে যেন ওর জানালার দিকে এগিয়ে দিতে চাইছে। এবং সেটা ঘটেছে ওর চোখটা যখন গাছটার দিক থেকে সরে যাচ্ছে ঠিক সেই সময়। তাই ও সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পায়নি। ওর চোখে কেবল গাছটার নড়ে ওঠাটাই নজরে পড়েছে। এ কিসের ইঙ্গিত? রুদ্রর হঠাৎ মনে পড়ল গতকাল ও ঘরে প্রবেশ করার সময় গাছটার একটা নুয়ে পড়া সরু ডাল থেকে ও একটা ফুটফুটে লাল বর্ণের ফুল ভেঙে ঘরে এনে রেখেছিল। ওই পাশের লেখালেখি করার জন্য নির্দিষ্ট একটা ঘর আছে, সেই ঘরের এক পাশে রাখা কাঁচের টেবিলটার ওপরেই সেই ফুলটা রাখা। গাছটা কি এখন সেটা ফেরত চাইছে নাকি সে অপরাধের বিচার চাইতে এসেছে? একটার পর একটা প্রশ্ন সাপের ফণার মতো মাথা তুলে সামনে এসে পড়ছে। এই মুহূর্তে যার কোনো উত্তর নেই তার কাছে, কিন্তু এখন রুদ্রকে ওভাবে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে গাছটা পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে, কোনো গতিবিধি দেখাচ্ছে না। এ সমস্ত ঘটনা যদি সত্যি হয় তাহলে গাছটার রুদ্রকে দেখে ফেলার মতো একটা নজর আছে। আর যেটা আছে সেটা হলো একটা শয়তানি বুদ্ধি। রুদ্রর এবার খেয়াল হলো ফুলটাকে একবার দেখা যাক তার কি অবস্থা, কারণ গাছটার অলৌকিক কিছু ক্ষমতা থাকলে ফুলের কিছু বৈশিষ্ট্য না থেকে পারবে না। রুদ্র এবার জানালার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, তারপর বিছানা থেকে উঠে পাশের ঘরের দিকে পা বাড়ালো। এরপর ওর চোখের সামনে একটা অন্ধকার নেমে গিয়ে আবার আলো ফুটে উঠল। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে তার। কাঁচের টেবিলের ওপর রক্তিম শিমুল ফুলটা এখনো টাটকাই রয়েছে। একদিন আগের বৃন্তচ্যুতিতে ওর কোনো পরিবর্তন হয়নি। লাল পাপড়িগুলো মেলে ফুলটা যেন হাসছে। একটা ভয় রুদ্রকে পেয়ে বসেছিল। ও সেই ঘর থেকে দ্রুত বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল। শোবার ঘরে পৌঁছে শিমুল গাছটার দিকে তাকাতেই ওর সর্বাঙ্গ যেন কাঁটা দিয়ে উঠল। সর্বোপরি এরকম নির্জন শান্ত ঝিমিয়ে পড়া দুপুরগুলো একটা ভয়ানক রাতের থেকেও কম হয় না। বিকেলের দিকে অফিসের কলিগ অনিরুদ্ধকে ওর বাসায় চা খেতে খেতে সম্পূর্ণ ব্যাপারটা বলতেই সে হো হো করে হেসে বলল, লুকিয়ে লুকিয়ে নেশা টেশা করছো নাকি ভাই? দেখো ভাইয়া, নতুন জায়গা, একটু ধীরে চলো। নিজের ঘরে বসে নেশা করছো তাতে আপত্তি নেই, তবে এরকম আজগুবি গল্প আর কাউকে শুনিও না। বলে কিনা গাছ এগিয়ে আসছে জানলার দিকে। শোনো, একমাত্র গঞ্জিকা সেবনে চোখের সামনে এসব ঘটতে পারে। অনিরুদ্ধর হাবভাব এবং কথাগুলো শুনে রুদ্রর কপালে ভাঁজ পড়ল। একটা বিরক্তি ভাবও এসে গেল ওর ভেতর। চায়ের কাপটা নামিয়ে রেখে সে বলল, আমি জানতাম
আমার এই ব্যাপার নিয়ে সবাই হাসাহাসি করবে, কিন্তু তুমি অন্তত বিশ্বাস করবে তো? আরে আমি নিজের চোখে দেখেছি গাছটা পশ্চিম দিকের একটা ডাল মুড়ে ঘরের জানালার দিকে এগিয়ে দিচ্ছে, কিন্তু আমি সেদিকে নজর ফেরালেই ও থেমে যাচ্ছে। আমি ব্যাপারটাকে আর চোখে লক্ষ্য করেছি। বিশ্বাস করো, আরে ভর দুপুরে ওরকম ঝরঝরে আলোয় আমি ভুল দেখব? শোনো, তুমি খেয়াল করনি, জোরে হাওয়া দিচ্ছিল বোধহয়, আর তাই ডাল নড়েছে। হুম, আরে তুমি যেমনটা ভাবছো ওরকমটা কিছু নয়। হাওয়া দিলে তো গোটা গাছটা নড়বে, কেবলমাত্র একটা নির্দিষ্ট ডাল না, কিংবা আশেপাশের গাছগুলোও তো নড়বে। কিন্তু সেরকম কিছু হচ্ছিল না, শুধু একটা ডাল এগিয়ে আসছিল ঘরের জানালার দিকে। আমরা যেভাবে ওই এক হাত সামনের দিকে বাড়িয়ে দিই না, ঠিক সেইভাবেই। আরে আমি এখনও বলবো তুমি ভুল দেখেছো। তুমি ক্লান্তিতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলে, আর তারপর স্বপ্ন দেখেছো। আরে এরকমটা হয়, আমারও অনেকবার হয়েছে। কখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে ফেলেছি, তারপর হুঁশমুশিয়ে উঠে পড়ে মনে হলো ওটা স্বপ্ন নয়, বোধহয় বাস্তব ছিল। গড প্রমিস, আমি ঠিক দেখেছি, ঘুমিয়ে পড়িনি। আর তাছাড়া আগের দিনের গাছ থেকে ভাঙা ফুলটা এখনও টাটকা কেন বলো তো? আমি এইমাত্র দেখে এলাম, একদম সতেজ আছে। গাছ থেকে ভেঙে ফেলাতে কোনো রকম নেতিয়ে পড়ার ভাব নেই। তুমি ঘরে এলে তোমাকে আমি দেখাবো। এবার বলো, এর কোনো জবাব তোমার কাছে আছে? একদিন পরও ফুল টাটকা, তুমি ঠিক দেখেছো? আচ্ছা, বানিয়ে বানিয়ে এসব কথা বলে আমার লাভটা কি? বুঝলাম। আচ্ছা, তুমি সঙ্গে করে আনলে না কেন ফুলটা? প্রমাণ পেয়ে যেতাম, তাহলে আর এতগুলো কথা খরচ হতো না। না ভাই, ওটা ধরতেও না আমার কেমন একটা ভয় ভয় করছে আর কি। আমি ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছি। ছুঁড়ে যে ফেলে দেব সেই সাহসটুকু আমার নেই। সাহিত্য চর্চা আমার মাথায় উঠেছে, এখন কি করি বলো তো? আচ্ছা, তুমি ঘরের মালিককে এসব কথা জানিয়েছো? আরে ও তো আরেক মানুষ, এখানে থাকে না, কোচবিহারে থাকে। ওর সাক্ষাৎ তো আমি এখনও পাইনি। বাড়ি ভাড়ার একটা বিজ্ঞাপন দেখে ওকে আমি কল করি, তারপর ওর কথা মতো ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে থাকলে একটা অল্প বয়স্ক ছোকরা এসে ঘরটা খুলে চাবিটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এরপর ঘর পছন্দ হলে বাড়ি মালিকের কথা মতো অনলাইনে পেমেন্ট করি। আর ওকে আজকে যখন আমি এই কথাগুলো বলেছি, উল্টে সে আমাকে বলছে বেশি নেশা টেশা করলে বাড়ি ছেড়ে উঠে যেতে হবে, মদ্যপ ব্যক্তিকে সে এ বাড়ি ভাড়া দেবে না, এ তার পূর্বপুরুষের ভিটে কোনো রকম নষ্টামি করা চলবে না। এখন এই মুহূর্তে হুট করে বাড়ি ভাড়া পাওয়া তো মুশকিল, বলো তো? তো এরকম দুশ্চিন্তা, আতঙ্ক কিংবা কৌতূহল নিয়ে তো আর থাকা যায় না। তাই আমার বুদ্ধিতে বলে কষ্ট হলেও তুমি বাসা বদল করার সিদ্ধান্ত নাও, অন্য কোথাও ঘর ভাড়া নাও। আমিও দেখছি আশেপাশে কোথাও বাড়ি পাই কি না। দেখ, তাই হয় নাকি? বাড়ির মালিককে অগ্রিম 3 মাসের ভাড়া দিয়ে দিয়েছি। জিনিসপত্র সব দেশের বাড়ি থেকে আনিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম, মাত্রই কয়েক ঘন্টা হয়েছে। শরীরে আর বল নেই ভাই ওসব টানাটানি করার। আর বাড়ি বদল বললেই কি আর সঙ্গে সঙ্গে ঘর পাওয়া যাবে তুমি বলো তো? নতুন ঘর পেতে কমসে কম তো 15 দিন লাগবেই। তাছাড়া জায়গাটা না বেশ নিরিবিলি নির্জন, আমার মনের মতো হয়েছে। ওতে আমার লেখালেখির বেশ সুবিধে হতো, ব্যাঘাতটাও কম ঘটবে। সামান্য ভয়কে আশ্রয় করে পিছিয়ে আসবো, সেটা বিচ্ছিরি ব্যাপার হবে ভাই। না ভাই, এই মুহূর্তে আমার মাথায় কিছুই আসছে না। তুমি অন্য কোনো রাস্তা থাকলে আমাকে বলো। তোমার তো দেখছি সমস্যার পর সমস্যা, পুরো লাইন দিয়ে আছে। তাহলে আর বলছি কি তোমাকে? সারাক্ষণ মাথায় ওই শিমুল গাছ ঘুরপাক খেলে লেখালেখিতে মনটা বসাবো কী করে বলতে পারো? আচ্ছা, গাছটাকে কেটে ফেলা যায় না? তুমি খেপেছো? বাড়িওয়ালা জানতে পারলে পুলিশ কেস দিয়ে দেবে ওই চোরাই কাঠের কারবারি হিসেবে। আচ্ছা ধরো ওকে জানিয়েই যদি করি, গাছটার জন্য যদি কিছু টাকা করি ওকে দেওয়া যায়। এরপরও তুমি বলছো আমাদের কথা শুনবে? কেন কাটা হচ্ছে, কি বৃত্তান্ত, এইরূপ নানান প্রশ্ন করে প্রমাণ করে দেবে আমি মদ্যপ, গাছের কোনো দোষ নেই। অর্থাৎ কথা ঘুরে ফিরে সেই এক জায়গায়। সুতরাং এ মহা ফ্যাসাদ ভাই। তাহলে তুমি এক কাজ করো, তুমি বরং একবার নিহার রঞ্জন বাবুর কাছে যাও। এই মুহূর্তে উনি তোমাকে সঠিক রাস্তা দেখাতে পারেন। নিহার রঞ্জন বাবুটা কি? ও, তুমি তো এই এলাকায় নতুন, চিনবে কি করে?
উনি একসময় স্কটিশ চার্চ কলেজের বোটানির অধ্যাপক ছিলেন। এখন রিটায়ার্ড করে নিজের বাসায় থাকেন। লোকে বন কেটে বাড়ি বানায়, আর উনি নিজের বসত বাড়িকেই বন বানিয়ে ফেলেছেন। অদ্ভুত অদ্ভুত সব গাছ আছে ওনার সংগ্রহে, ওসব নিয়েই থাকেন। দেখো ওনার কাছে গিয়ে যদি কিছু জানতে পারো, কেন শিমুল গাছের ডাল তোমার দিকে এগিয়ে আসছে, আর এর কোনো প্রকৃতিগত ব্যাখ্যা আছে কি না। তা তুমি যাবে না? না ভাই, যেতে পারবো না। এই টাইমটা তুমি আমাকে কোনো দিনই পাবে না। বাজারের যা হাল তুমি তো সব বোঝো। একটা রোজগারে আর সংসার চলে না। তাই এই সময়টা আমি পাড়ার মোড়ের একটা ছোট্ট দোকানে বসে হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। ওনার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি যাও। প্রয়োজন হলে পরের দিন না হয় আমি তোমার সঙ্গে যাব। উনি কি বলেছেন অবশ্যই আমাকে জানাবে, কিন্তু তোমার মুখে শুনে এখন আমিও কেমন ইন্টারেস্ট পাচ্ছি গাছটার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা? বলছি। বাস ধরে সোজা গিয়ে নামবে কান্তনগর। তারপর সেখান থেকে হাঁটা পথে মিনিট 15। অবশ্য উনি সেখানে খুব পরিচিত মানুষ, জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে ওনার বাড়ি। তুমি যাও, অসুবিধা হলে আমাকে ফোন করবে। রুদ্র এরপর খানিক ভেবে নিয়ে বলল, আজ নয়, কয়েকদিন পর যাব। আর একটু গাছটার উপর নজর রাখি তারপর। কারণ যে সন্দেহটা আমার মধ্যে জন্মেছে সেটা পুরোপুরি শিওর হওয়ার প্রয়োজন আছে। নইলে শুধু শুধু ভদ্রলোককে গিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। দেখো, তোমার যেটা ঠিক মনে হবে সেটা করো। সে রাতে খাওয়া দাওয়া সেরে রুদ্র ঘুমোতে যাওয়ার আগে জানালার ফাঁক দিয়ে গাছটার দিকে অনেকক্ষণ ধরে চেয়ে রইল। বাইরে চাঁদ তখন চতুর্দিক রূপলি আলোয় ধুয়ে দিচ্ছে, আর সেই মিহি সুতোর মতো আলোর রেখা ঘরের জানালা দরজার ফাঁক ফোকর দিয়ে ঘরের আনাচে কানাচে প্রবেশ করে রূপকথার পরিবেশ সৃষ্টি করেছে। একটা নেশা ধরানো মায়াবী দৃশ্য। মিনিট 15 পর গাছটার দিকে চোখ পড়তেই রুদ্রর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। গাছটা ঘুমোচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যিই গাছটা ঘুমিয়ে পড়েছে। গাছের ডালগুলো ঝিমিয়ে মাটির দিকে নেমে পড়েছে। ফুলগুলোর অবস্থানও নিম্নমুখী, অর্থাৎ গভীর ঘুম। পশু পাখি ঘুমিয়ে পড়লে যেমন তাদের অঙ্গ প্রত্যঙ্গের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক সেই রকম গাছটাকে ঘিরে রেখেছে কয়েক হাজার মিটমিটে আলোকবিন্দু। ওগুলো আসলে জোনাকি বলেই মনে হয়। রুদ্রর মাথায় কি একটা খেলে গেল। ও উঠে পাশের ঘরের দরজাটা খুলে কাঁচের টেবিলের কাছে গিয়ে চাঁদের রূপলি আলোয় দেখল ফুলটা তার পাপড়িগুলো নেতিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। কোনোরূপ শ্বাস প্রশ্বাস পড়ছে কি? ঘুমন্ত অবস্থায় মানুষ জন্তু জানোয়ারের নাকের কাছে হাত নিয়ে গেলে একটা উষ্ণ বায়ুর ধাক্কা লাগে, সেরকম কিছু একটা পরীক্ষা করবার উদ্দেশ্যে রুদ্র ওর কম্পমান হাতটা ফুলের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতেও পেছনে টেনে নিল। ভয়, একটা বিরাট মাপের ভয় প্রবেশ করে ফেলেছে ওর শরীরে, আর সেটা ওর নার্ভগুলোকে চঞ্চল করে ফেলেছে। ওর ঘন ঘন শ্বাস পড়ছে এখন। বুকের প্রাচীরে ধাক্কা দিচ্ছে হৃৎপিণ্ডটা। ও ধীর পায়ে সেখান থেকে সরে এসে ঘরের তাক থেকে নামিয়ে আনলো টর্চ লাইটটা। ওর গতিবিধিতে লক্ষ্য করা যাচ্ছে অতীব সাবধানতা। কেউ বুঝি ওর উপস্থিতি টের পেয়ে যায়, এমনই একটা ভাব ওর মনে এবং শরীরে। এবার ও টর্চটা জেলে আলোক স্তম্ভটা ফুলটার ওপর দিকে ঘোরাতেই ফুলের রেণুগুলো কেঁপে কেঁপে উঠল। তারপর একটা একটা করে পাপড়ি নেতিয়ে পড়া ভাব ছেড়ে সতর্ক হয়ে উঠে সতেজ হয়ে উঠল পুনরায়, যেন আলোক স্পর্শে ঘুম থেকে জেগে উঠছে সে। রেণুগুলোর কম্পন এবার আরও বাড়ল। কাঁচা ঘুম থেকে জাগিয়ে তুললে আমাদের যেমনটা হয় ঠিক তেমনই একটা
একটা বিরক্তি ভরা ছটপটানি ভাব ফুলটার মধ্যে। রুদ্রর কপাল থেকে গড়িয়ে পড়ছে ঘাম, ওর চোখ বিস্ফারিত, মাথার শিরাগুলো উত্তেজনায় দপদপ করছে। ওর গলার ভেতর কেউ যেন ঢুকিয়ে দিয়েছে একটা পাথরখণ্ড, আর সে কারণেই শ্বাসনালী দেবে গিয়ে অস্বস্তি করছে ওর শরীরটা। ও টর্চের আলোটা বন্ধ করতেই ঘরটা যেন ঝুপ করে ছোট্ট হয়ে গিয়ে অন্ধকারটা চেপে ধরল। এরপর ও ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে পুনরায় দরজা বন্ধ করে পাশের ঘরে চলে গেল। তারপর জলের বোতল থেকে প্রায় অর্ধেক জলটা গলায় ঢেলে বেশ কয়েকবার বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করবার বৃথা চেষ্টা করল। এতে কোনো ফল হলো না। ওর স্নায়বিক উত্তেজনাটা বিন্দু মাত্র কমল না। এরপর ও নিজেকে দেওয়ালের আড়ালে রেখে গাছটার দিকে নজর ও টর্চের আলো দুটোই একসঙ্গে ফেলল। তৎক্ষণাৎ গাছটা একটু নড়ে উঠল। ফুলগুলোর পাপড়ি যেন আড়মুড়ি ভেঙে ঘুম থেকে উঠছে। দৃশ্যটা দেখে রুদ্রর বাকি সাহসটুকুও কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেল। ও ঝট করে আলোটা নিভিয়ে সরে পড়ল জানালার সামনে থেকে। ভয় কি জিনিস সে এবার তার সম্পূর্ণ সংজ্ঞা পেয়ে গেছে। জানালাটা ধীরে ধীরে বন্ধ করে বিছানায় উঠে নিজেকে যতটা সম্ভব ছোট করে কুঁকড়ে শুয়ে পড়ল। ঘুম আজ কিছুতেই আসছে না। মাথার ভেতর গিট পেকে যাচ্ছে সমস্ত জ্ঞান, বুদ্ধি, চিন্তা ভাবনাগুলো। এ কি দেখল সে? এও কি সম্ভব? এই পৃথিবী লোকে এমন গাছ কি থাকাটা স্বাভাবিক ব্যাপার, নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী এ গাছ? মাথার ভেতরটা গরম হয়ে গিয়েও কেবল নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। শেষে সিদ্ধান্তে আসলো কাল সকাল হলেই আগে নিহার বাবুর বাড়ি যেতে হবে তাকে, তারপর বাকি কাজ। সমস্ত রাত্রিটা দুশ্চিন্তা আর ভয়ের মার প্যাঁচে এপাশ ওপাশ করে ভোর রাতের দিকে খুব সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই ভোরের ঠান্ডা আলোয় সে দেখল সারা ঘর ময় ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে। বুকটা ধড়াস করে উঠল তার। বিষয়টা তার মধ্যে অবিশ্বাসের জন্ম দিলে সে পুনরায় চোখটা খুলে দেখল এবার মেয়েটা বিছানায় ওর মুখের ওপর মুখ নামিয়ে বসে। অপরূপ সুন্দরী সে, অফুরন্ত তার রূপের বাহার। নরম ফুলের পাপড়ির মতো তার মুখটা, কাঁধ বেয়ে নেমে গেছে ঢেউ খেলানো নদীর স্রোতের মতো মিশমিশে কালো চুল, হালকা মেদযুক্ত শরীরে রক্তবর্ণের পোশাক, ঠিক যেন সেই শিমুল ফুলের মতো। হ্যাঁ, পোশাকের রংটা। রুদ্র এক নজরে মেয়েটার সৌন্দর্যের মোহে হারিয়ে গেল। ওকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো তার। মেয়েটির নিটোল শরীরের বাঁধন তাকে ইশারা করতে থাকলো আকর্ষিত হওয়ার জন্য। কিন্তু পর মুহূর্তে রুদ্র তার সম্বিত ফিরে পেতেই ভয় পেল সে। একে কিভাবে আর কোন পথে প্রবেশ করলো সে ঘরে? নিজেকে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করেও অসমর্থ হলো। রুদ্র অনুভব করলো এতক্ষণে তার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, নড়বার বিন্দু মাত্র ক্ষমতা নেই তার। মেয়েটার মুখে কামনা মিশ্রিত একটা ধারালো হাসি। রুদ্রর গলা শুকিয়ে কাঠ। বুকের ওপর কেউ যেন ভারী পাথর চাপিয়ে দিয়েছে তার। শরীর আতঙ্কে কাঁপতে শুরু করেছে। সে চোখ দুটো বন্ধ করে ফেলল এবার ধীরে ধীরে। পরক্ষণেই আবার চোখ খুলে তাকাতেই দেখল মেয়েটার সেখানে নেই। এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো চোখ ফিরিয়ে সে দেখল মেয়েটা এবার উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার জানালার সামনে।
জানালাটা খোলা, কিন্তু এই জানালা তো রাত্রে ও বন্ধ করে রেখেছিল। তবে কে খুলল? এবার মেয়েটার পিঠের দুই দিক থেকে দুটো ডানার মতো কিছু একটা বেরিয়ে এলো। তারপর মেয়েটা শেষবারের মতো মুখ ফিরিয়ে চাইল রুদ্রর দিকে। মুখে ভেসে উঠেছে প্রসন্নতা। রুদ্ররও চোখে মুখে বিস্ময় ও ভয় মেশানো একটা অভিব্যক্তি। এই দৃশ্যটা যখন রুদ্রকে পাগল করে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে আরও একটা দৃশ্য তার শ্বাস বন্ধ করে দিল। জানালার শিকটাকে দুদিকের দুই ডাল দিয়ে ধরে দাঁড়িয়ে আছে শিমুল গাছটা। ও চমকে এক লাফে বিছানা থেকে উঠে পড়ে দেখল, না, কেউ নেই এবার সেখানে। তাহলে কি সে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এতক্ষণ? তাই যদি হয়, তবে জানালাটা খুলল কে? ধীরে ধীরে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখল শিমুল গাছটাকে এখন বেশ ঝরঝরে আর জন্মনে লাগছে। অর্থাৎ ঘুম থেকে জেগে উঠেছে সে। এরপর কৌতূহলবশত পাশের ঘরে ঢুকে কাঁচের টেবিলের দিকে তাকিয়ে ওর চোখ দুটো ফেটে পড়ল বিস্ময়ে। সেখানে রাখা শিমুল ফুলটা এখন শুকিয়ে গেছে। সকাল থেকেই আকাশটা চোখ বুজে আছে। ঘন গাঢ় রঙের একটা জল ভর্তি মেঘের স্তর খুব কাছেই ভেসে বেড়াচ্ছে। শরীরে শীত শীত ভাব জাগিয়ে তুলেছে একটা পাতলা বাতাস। গতকাল রাতের ব্যাপারটা ওর মাথাটাকে ভারী করে তুলেছে। ও হাতে ফোনটা তুলে নিয়ে কল করলো অনিরুদ্ধকে। প্রথমবার অনিরুদ্ধর ফোনটা বেজে বেজে কেটে গেল, ধরল না। দ্বিতীয়বার রিং করতেই অনিরুদ্ধ ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশ থেকে লোকজনের গজগজানির শব্দ আসছে। রুদ্রর গলার স্বর উঁচু করে বলল, হ্যালো 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 অনিরুদ্ধ, হ্যাঁ রুদ্র, শুনতে পাচ্ছ? বলো, হ্যালো হ্যালো, কি বলছো? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো অনিরুদ্ধ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি কাল রাত্রে আরে ভীষণ ভয়ানক একটা অভিজ্ঞতা হলো। অন্ধকারে দেখি আমার ঘরের মুখে একটা একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর তারপর হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। রুদ্র পুনরায় ফোন করলো অনিরুদ্ধকে। অনিরুদ্ধ ফোনটা রিসিভ করেই বলল, হ্যাঁ শোনো রুদ্র, আমি ট্রেনে আছি, প্রচন্ড ভিড়, কিছু শোনা যাচ্ছে না ফোনে। আমার ছোট কাকার হঠাৎ স্ট্রোক, আমি কলকাতা যাচ্ছি, কবে ফিরতে পারবো জানি না, তবে এসে সব শুনবো, তুমি সাবধানে থেকো। কথাগুলো খুব দ্রুততার সঙ্গে বলে ফোনটা কেটে দিল অনিরুদ্ধ। রুদ্রর মনটা ভারী হয়ে গেল। বেশ একাকী মনে হলো নিজেকে। এই সমস্ত কথা নিজের বাড়িতে জানলে বাড়ির লোকজন চিন্তায় অর্ধেক খুন হয়ে যাবে। শেষমেশ হয়তো বলবে, চাকরি ছেড়ে ফিরে আয়। কিন্তু এই বাজারে চাকরি ছাড়ার মতো বোকামি সে করতে পারবে না। আকাশ পাতাল অনেক কিছু ভেবে রুদ্র এরপর একটুও সময় নষ্ট না করে এগিয়ে গেল বাস স্টপের দিকে। এখানেই রুদ্রর একটা পরিচয় রেখে দেওয়া ভালো। রুদ্র সেন, বাড়ি মুর্শিদাবাদ, বয়স 30, সুপুরুষ, শিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী। গতকালই দেশের বাড়ি থেকে শহরে এসে উঠেছে একটা কোম্পানির চাকরি নিয়ে। দেশের বাড়িতে রয়েছে ওর মা আর বাবা। চাকরি সূত্রে এখানে এসে থাকবার জন্য দরকার হয়ে পড়েছিল একটা ভাড়ার বাড়ি। লেখালেখির শখ রয়েছে, তাই একটা নির্ঝঞ্ঝাট পরিবেশে থাকার জন্য ঘর প্রয়োজন ছিল ওর। চাকরিটা কনফার্ম হওয়ার পর থেকেই ও বাড়ি ভাড়া খুঁজছে। শেষটায় অনেক খোঁজাখুঁজির পর একটা বিজ্ঞাপন দেখে সেটা জুটল মূল শহর থেকে বিচ্ছিন্ন একটা গাছগাছালি ঘেরা মনোরম পরিবেশে। কিন্তু সেখানে উঠেই এই বিপত্তি।
বাস স্টপে পৌঁছে মিনিট 10 অপেক্ষা করার পর ওর গন্তব্যস্থলের দিকে যাওয়ার বাস এসে পড়ল। এরপর ঘণ্টাখানেকের মধ্যেই বাসটা ওকে একটা চৌরাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। রাস্তার ধারে একটা বোর্ডে লেখা রয়েছে কান্তনগর। ওখান থেকে কয়েক পা এগিয়ে একটা চায়ের দোকানে নিহার বাবুর কথা জিজ্ঞাসা করতেই দোকানদার বলল, ওই ওই যে বাম দিকের গলিটা দেখছেন না, ওখান থেকে হেঁটে চলে যান। 10 মিনিটের মধ্যেই সামনে একটা বন দেখতে পাবেন। ভদ্রলোক ওখানেই থাকেন। লোকটার কথা মতো সে পথে এগিয়ে যেতেই খানিকক্ষণের মধ্যেই রাস্তায় বাড়ি ঘর কমে এসে সামনে এসে পড়ল সবুজের সমারোহ। আরও কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল প্রায় ভগ্নদশাপ্রাপ্ত দেওয়ালের সাথে আটকে রয়েছে একটা লম্বা লোহার গেট। প্রাচীর, গেট, সর্বত্রই লতানো গাছের বাহার, আর তাতে ফুটে রয়েছে নানান জাতের ফুল। গেটটা খোলাই রয়েছে। ভেতরে প্রবেশ করে সামনে তাকাতেই দেখা মিলল একটা মাঝারি ধরনের বাড়ির, যার ছাদ, বারান্দা, দেওয়াল জুড়ে রকমারি গাছের যেন মেলা বসেছে। গেট থেকে বাড়ির মধ্যে কাঁকর বিছানো, প্রবেশপথের দুধারেই অর্কিডের ছড়াছড়ি। দরজার সামনে পৌঁছে ডোরবেলটা টিপতেই প্রায় 8 মিনিটের মধ্যেই দরজা খুলে এসে হাজির হলেন একজন মাঝবয়স্ক লোক। রুদ্র ওনাকে জিজ্ঞাসা করল, আপনি কি নিহারবাবু? না 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 কি কইতেছেন? আগে আমি নরহরি, বাবুর চাকর। বাবু এই সময়টা জঙ্গলের দক্ষিণ দিকটায় থাকেন। যান, এগিয়ে যান, হ্যাঁ দেখতে পাবেন। হ্যাঁ যান, হ্যাঁ ওই 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 দিকটা। বলে নরহরি আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল দক্ষিণ দিকটা। রুদ্র সে পথে এগিয়ে গেল। নিচের ঝোপঝাড় দিয়ে চলাফেরা করার একটা সরু রাস্তা রয়েছে। মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে গাছেরা। পাখিদের কিচিরমিচির শব্দ কানে আসছে। চতুর্দিকে দৃষ্টি ফেলে এগিয়ে যেতে যেতে রুদ্রর একবার মনে হলো নিহার বাবুর বসত বাড়ি এবং তার সংলগ্ন জমি জায়গার অভাব নেই। একটা গোটা বন যেন কিনে ফেলেছেন তিনি। সারা জীবনের রোজগার তিনি এই সবেই ঢেলেছেন। বৃহৎ কাণ্ডের বৃক্ষসারি শেষ হয়ে আসলে সামনে চোখে পড়ল একটা ফাঁকা জায়গা। অবশ্য সেটাকে ফাঁকা বলা সঙ্গত নয়, কারণ সেখানে নিহারবাবু ওপরে কাঁচের ছাউনি দিয়ে নির্মাণ করেছেন বৃহৎ আকারের গ্রিন হাউস। গ্রিন হাউসের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই রুদ্রর চোখ কপালে উঠল। ভেতরে রয়েছে অজস্র দেশি বিদেশি অজানা অচেনা গাছের সম্ভার। পরম যত্নে সেসব লালিত পালিত হচ্ছে। সেসব দেখে ওর চোখ যখন ধাঁধিয়ে গেছে, তখন ও লক্ষ্য করল ওই সবুজের মধ্যেই দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক। ম্যাগনিফাইং গ্লাস চোখের সামনে ধরে একটা গাছের ওপর দৃষ্টি ফেলে মনোযোগ দিয়ে কি যেন দেখে যাচ্ছেন। রুদ্রর উপস্থিতি উনি লক্ষ্য করেননি। ওনার কাছে এগিয়ে গিয়ে একটু গলা খাকারি দিতেই বৃদ্ধ লোকটি মাথা ঘুরিয়ে রুদ্রর দিকে মুখ করে দাঁড়ালেন। কপালে ভাঁজ। বৃদ্ধ হলেও লোকটার চোখে মুখে একটা দৃপ্তি রয়েছে। মুখে বয়সের ছাপটা স্পষ্ট। শরীর তেমন ভাঙেনি। মাথা ভর্তি সাদা চুল, দাড়ি গোঁফ কামানো। ভদ্রলোকের শরীরী ভঙ্গিমায় একটা ব্যাপার রয়েছে, সেটাকেই হয়তো আত্মবিশ্বাস বলে। আর ওসব দেখলে সামনের ব্যক্তি বেশ দমে যেতে পারে। বিষয়টাকে খুব ভালো করে পরখ করে রুদ্র কেমন একটা হকচকিয়ে গেল। এরপর ও গলা পরিষ্কার করে বলল, মানে মাফ করবেন, আমি এসেছি অনেক দূর থেকে। মানে আপনি নিহার রঞ্জন গুপ্ত, মানে সেই বিখ্যাত মানুষ যার আর্টিকেল বিদেশের জার্নালে বেরোয়? ইয়েস। এখানে কি দরকার? আপনি তো গাছেদের ব্যাপারে সবটাই জানেন, তাই কিছু জিজ্ঞাসা ছিল আমার। তুমি কোথা থেকে এসব জেনেছ? আমি গাছেদের সম্পর্কে তেমন কিছু জানি না, জানবার চেষ্টা করে চলেছি। বয়স ফুরিয়ে এলো,
এখন মনে হয় সবটাই ছিল আমার বোকামি, কারণ 1 তিল সমান জ্ঞান লাভ করতে পারিনি। জীবনটা বাজে খরচ হয়ে গেল, বুঝলে? রুদ্র বোকার মতো একটা কথা বলে ফেললো এবার। আসলে ইন্টারনেটে সব তথ্যই পাওয়া যায়, তবে আমার জিজ্ঞাসাটা খানিকটা আলাদা। তাই ভাবলাম আপনার কাছে এসে সরাসরি জেনে নেওয়াটাই উচিত। আমার সমস্যাটা আশ্চর্য, অদ্ভুত, অলৌকিক। ওকে থামিয়ে নিহারবাবু দাঁত কিড়মিড় করে বললেন, ইন্টারনেট? কি জানো তার সম্বন্ধে? তুমি কি ভেবেছো মানুষ অনেক এগিয়ে গেছে? তাহলে আমি বলবো তোমার জ্ঞানের ভাঁড় শূন্য। প্রকৃতির কাছে মানুষের অবস্থান এখনো দুগ্ধপোষ্য শিশুর থেকেও নগণ্য। রুদ্র একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ইন্টারনেটের কথাটা শুনে ভদ্রলোক চটেছেন, কিন্তু কেন চটলেন বোঝা গেল না। রুদ্রর এক মুহূর্তে মনে পড়ে গেল চাকরির প্রস্তুতি নেওয়ার সময় পড়া কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর। মাথায় ঘুরপাক খেলো একটা নাম আর সালটা। সেটা হলো ভিন্টন জি কার্ভ, 1969 সাল। সে কিছু বলতে যাবে এমন সময় নিহারবাবু বলে উঠলেন, প্রায় 1,00,000 বছর আগে থেকেই গাছেরা ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করে আসছে। সে কথা তুমি কি জানো? কথাটা শোনা মাত্র রুদ্রর মাথাটা বোঁ করে ঘুরে গেল। কি বলে কি ভদ্রলোকটা? গাছেরা ইন্টারনেট ব্যবহার করে? এত বড় মাপের পাগলের কাছে শেষমেশ অনিরুদ্ধ তাকে পাঠালো। মাথার ভেতর বিরক্তির ঢেউ উঠল তার। সে নিজে একটা অত্যাশ্চর্য সমস্যা নিয়ে পড়েছে, তার মধ্যে এই ভদ্রলোক আবার অবিশ্বাস্য বিষয় তুলে ধরে তার মাথাটাকেই খারাপ করে দিতে চাইছে। এর পরিপ্রেক্ষিতে তার কি বলা উচিত সেটা না বুঝতে পেরে রুদ্র খানিকক্ষণ দাঁড়িয়ে রইল পাথরের মতো। তারপরে বলল, ওহ, আমি এখানে এসেছিলাম আমার একটা সমস্যার সমাধান খুঁজতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে এখানে এসে আমি ভুল করেছি। এসব আপনি কি বলছেন? গাছেরা ইন্টারনেট ব্যবহার করে মানে? যদিও আপনার থেকে আমার জ্ঞান অনেকটাই কম, তবুও বলছি এসব কথার কোনো মানেই হয় না। যতদূর জানি ইন্টারনেট সিস্টেমে কম্পিউটারের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপনের জন্য কপার তার, অপটিক্যাল ফাইবার এবং বেতার তরঙ্গের প্রয়োজন হয়। এছাড়া বেশ কিছু কম্পিউটার সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকে। এবার আপনার কথা ধরেই বলি, তাহলে প্রাকৃতিক ইন্টারনেট মানে ওই গাছেদের ইন্টারনেট সিস্টেমে সংযোগ স্থাপন হয় কিভাবে? নিহারবাবু এবার একটু হাসলেন। সে হাসির অর্থটা বেশ কঠিন। তারপর তিনি বললেন, ছত্রাক। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। ছত্রাকই হলো পৃথিবীর প্রাকৃতিক ইন্টারনেট। ছত্রাক হলো প্রাকৃতিক স্যাটেলাইট, আর ছত্রাকের মাইসিলিয়াগুলি তামার তার বা অপটিক্যাল ফাইবারের মতো কাজ করে। নিহারবাবুর উত্তরটা শোনার পর সেই বিষয়টিকে রুদ্র বিশেষ আমল না দিলে নিহারবাবু আবার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তাই তো? ভাবছো এ বুড়োর বুঝি মাথার গন্ডগোল হয়েছে? তাহলে আরো শোনো, এই প্রাকৃতিক ইন্টারনেট ব্যবস্থা সম্বন্ধে প্রথম ধারণা দিয়েছিলেন পল স্টামিস্ট। সময়টা ছিল 1970 সাল। তবে 1997 সালে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুজান সিমার্ট বিষয়টি প্রমাণ করতে সক্ষম হন। এর আগে মানুষের ধারণা ছিল ছত্রাক এবং উদ্ভিদ পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে জীবিত থাকে, কিন্তু বর্তমানে সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে, বুঝলে? এই ছত্রাকের মাইসেলিয়া মাটির নিচে বহুদূর পর্যন্ত বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে। এই মাইসেলিয়া হলো তোমার উল্লিখিত কপার তার। এই তথ্য আদান প্রদান প্রসঙ্গে বলে রাখি, ছত্রাকি মাইসেলিয়ার মাধ্যমে ক্ষতিকারক জীবাণু বা কীট থেকে বাঁচবার ইঙ্গিত
উদ্ভিদকে প্রদান করে থাকে। আর প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এসবেরও ইঙ্গিত দিয়ে থাকে। আর উদ্ভিদ এই মাইসেলিয়ার মাধ্যমে বিষাক্ত রাসায়নিক পাঠিয়ে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদদের মেরে ফেলতে পারে। আমার বলার পরও তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি মনুষ্য সৃষ্ট ইন্টারনেট ব্যবহার করে আমার বক্তব্যের সত্যতা যাচাই করে দেখতে পারো। কিন্তু নিহারবাবুর সমস্ত বক্তব্য শুনে রুদ্র যখন বনে গেছে, তখন নিহারবাবু ওর মুখের দিকে প্রায় আধ মিনিট মতো তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তোমাকে অপ্রয়োজনীয় কিছু জ্ঞান দিয়ে ফেললাম, জানি এসব তোমার কোনো কাজেই আসবে না। এখন যাক সেসব কথা, এখন বলো তো আমার কাছে কেন এসেছো? আগে আমার এক কলিগ আপনার কথা বললো আমাকে। গাছ সম্বন্ধে আপনার বেশ ভালো ধারণা আছে। আপনার সংগ্রহে প্রচুর গাছ, গাছেদের স্বভাব চরিত্র আপনি বেশ ভালোই বোঝেন। তাই এখানে একটা কৌতূহল নিবারণের জন্য আসা আর কি। গাছেদের স্বভাব চরিত্র, বা বেশ ভালো কথা বললে তো। বাট আমি সেসব জানি না। তবে তোমার কাছে কোনো দুশ্চরিত্র গাছ আছে নাকি? আছে, অলৌকিক অত্যাশ্চর্য একটি গাছ। বাইরে থেকে ওটাকে দেখতে শিমুল গাছ, কিন্তু এখনও অবধি যা বুঝেছি ওটা যে সে গাছ নয়। আচ্ছা, গাছেরা তাদের নিজেদের ডালপালা নিজেরাই পশু পাখির মতো নাড়াতে পারে? পারে, পারে বই কি। ইয়েস, মিমোসা পুটিকা মানে? মানে লজ্জাবতী গাছ, যার পাতায় হাত ছোঁয়ালেই পাতা বন্ধ করে ডাল নামিয়ে নেয়। মিমোসা পুডিকা হলো ওর বিজ্ঞানসম্মত নাম, যার আদি নিবাস মেক্সিকোতে। ও আচ্ছা। আচ্ছা, আর কোনো গাছ মানে ওই পশুর মতো আচরণ করতে পারে? আছে। ভেনাস ফ্লাই ট্র্যাপ, ওয়াটার হুইল, এই ধরনের উদ্ভিদরা ওদের শরীরে বসা পোকামাকড়কে ফাঁদে ফেলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত নাড়িয়ে। এরা প্রধানত মাংসাশী গাছ। এরা ছোট ব্যাঙ থেকে পাখি পর্যন্ত খেয়ে ফেলতে পারে। পৃথিবীতে এই প্রজাতির প্রায় 450 উদ্ভিদ আছে। আচ্ছা, গাছেদের বুদ্ধি আছে? সে হয়তো ভবিষ্যতে একদিন প্রমাণ হতে পারে যে গাছের ব্রেন আছে এবং তারা বুদ্ধিমান। তোমার সমস্যাটা কি বলো তো? রুদ্র এরপর ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিহারবাবুকে জানালো। তারপর বলল, ভয় আমার পিছুই ছাড়ছে না। একটা গাছ যে জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে, এই অভিজ্ঞতা আমাকে কুরে কুরে খাচ্ছে। এখন আমার কি করণীয় নিহারবাবু? আমার মনের অবস্থা এখন, আমার উক্ত গাছেদের ইন্টারনেট ব্যবস্থা শুনে তোমার মনের অবস্থা যেমনটা হয়েছিল ঠিক তেমনই। অবিশ্বাস্য, অবাস্তব একটা পরিস্থিতি। শিমুল গাছ এবং তার ফুলের এই ধরনের আচরণ আজ অবধি আমি শুনিনি, দেখিওনি, পড়িওনি। আমার সংগ্রহে তো বেশ কিছু শিমুল গাছ আছে, কই তারা তো এরকম আচরণ করে না। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তবে এসব যদি সত্য হয়, তাহলে শিমুল গাছটা নিঃসন্দেহে একটা দুশ্চরিত্র গাছ। আমি বড় বিপদে আছি। সে তো বুঝছি। একটা সুন্দরী মেয়ের আগমনও হয় বলছো, কিন্তু সেটা স্বপ্নে না বাস্তবে ঠিক ধরতে পারছো না। অদ্ভুত ব্যাপার। গাছেরা মনের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ যে একদম করে না সেটা বলবো না, কারণ একটা সুন্দর সুগন্ধি ফুল গাছ দর্শনে মনে যে ধরনের রিয়াকশন দেবে, রুক্ষ কাঁটা ঝোপঝাড় দেখে সেরকম দেবে না নিশ্চয়ই। গাছের একটা প্রভাব মানুষের মনে তো রয়েছেই, না হলে দেশ বিদেশে গাছ নিয়ে এত সাহিত্য রচনা হলো কিভাবে? তা বলে এই ধরনের ঘটনা প্রথম। তবে এখন তোমাকে আমি কিছু বলতে পারছি না। আমি সম্ভব হলে একদিন সন্ধেবেলা তোমার ওখানে একবার যাব, গাছটা পরীক্ষা করে দেখব। এরকম একটা অলৌকিক গাছ আমার নজর এড়িয়ে থাকবে সে হতে পারে না। আমি রাত্রিটা সেখানে থাকতেও পারি। এতে তোমার আপত্তি নেই তো? না স্যার, এ তো ভীষণ ভালো ব্যাপার। তাহলে তোমার ঠিকানাটা আমার চাকর নরহরির কাছে রেখে যাও।
আমি স্বল্পাহারী, রাত্রে আমি সেরকম কিছু খাই না, তাই ওদিকটা নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না। ও ভালো কথা, আরে তোমার নামটাই তো জানা হয়নি। রুদ্র সেন। ও আচ্ছা, বেশ ভালো। তবে এখন তুমি এসো, আমি আমার বিদেশি কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করে দেখি এই বিষয়ে কিছু তথ্য পাওয়া যায় কিনা। কথা এখানেই শেষ করে রুদ্র নিজের সম্পূর্ণ ঠিকানা নরহরির কাছে লিখে রেখে ঘরে ফিরে আসে। পরদিন সন্ধেবেলা নিহারবাবু রুদ্রর ভাড়া ঘরে এসে হাজির হলেন। এইটুকু সময়ের মধ্যে গাছের গতিবিধি ঠিক আগের মতোই ছিল। রাত্রে আর মেয়েটির আগমন ঘটেনি। নিহার রঞ্জনবাবু ঘরে ঢোকার আগেই শিমুল গাছটার গোড়ার কাছ থেকে ঘুরে এলেন। তেমন সন্দেহজনক কিছু তার নজরে পড়ল না বটে, তবে ওনার মুখটা বেশ গম্ভীর। ঘরে প্রবেশ করে নিহারবাবু একটা কাঠের চেয়ারে বসলেন। রুদ্র 10 মিনিটের মধ্যেই 1 কাপ চা ওনার জন্য এগিয়ে দিল। উষ্ণ চায়ে একটা চুমুক দিয়ে নিহারবাবু বললেন, যা বুঝলাম ব্যাপার কিন্তু মোটেও ভালো নয়। কথাটা শোনা মাত্র রুদ্রর কপালের ভাঁজটা দ্বিগুণ হলো। খুব খারাপ কিছু দেখলেন নাকি গাছটায়? শুনলাম, মানে? কাল তোমার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে মনের ভেতরটা ওলট পালট হয়ে গেল একদম। গাছের সঙ্গে তো আজ থেকে আমার সঙ্গ নয়, সেই ছেলেবেলায় বাবা মার সঙ্গে আসামে বেড়াতে গিয়ে জঙ্গলে গাছের বাহার দেখে তার মুহে পড়ি। সেই থেকে এই অবধি অনেক গাছ নেড়েছি, ঘেটেছি, লালন পালন করেছি, কিন্তু এরকম গাছের চরিত্র শুনিনি। তাই কালকে আমার এক বিদেশি বন্ধু রোজার এভেন্সকে ব্যাপারটা সম্পূর্ণ জানাই। ও সবটা শুনে বেশ কিছু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করল। আমি তোমার মুখে শোনা বর্ণনা থেকেই ওর করা প্রশ্নের উত্তরগুলো দিলাম। সবটা শুনে ও সর্বনাশ বলে লাফিয়ে উঠল। তারপর ও যা বলল তাতে তাতে কি? তোমার এ গাছ অতি প্রাকৃতিক, খুব খারাপ একটা জিনিস। হয় তুমি স্থান ত্যাগ করো কিংবা গাছটার কাটার ব্যবস্থা করো, নইলে বিপদ বাড়তে আর দেরি নেই। কেন এরকম আপনি কেন বলছেন? মানে গাছের সঙ্গে ভূত প্রেতের যোগ আছে বলছেন? আপনার ওই বিদেশি বন্ধু ঠিক কি বলেছেন বলুন তো? বিষয়টা এভাবে আলো আঁধারি থাকলে একটা পথ কিছুতেই বেরোবে না। আমার সম্পূর্ণ ব্যাপারটা জানার প্রয়োজন আছে। বলুন না, কি বলেছেন উনি? নিহারবাবু এবার চায়ের কাপটা সামনের টেবিলে রেখে নিজের পকেট থেকে ফোনটা বের করে একটা ছবি দেখালেন রুদ্রকে। এই ছবিটা একবার দেখো। রুদ্র ঝট করে ফোনটা হাত থেকে নিয়ে দেখল ছবিটা বেশ প্রাচীন তৈলচিত্র। ছবির বিষয়বস্তু প্রায় সকলেরই জানা। ছবিতে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনে আদম এবং ইভকে জ্ঞান বৃক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু গাছের ঠিক ওপরের ডালের ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে আরও একটি মেয়ে, যার শরীরের নিম্ন অংশ সরীসৃপের মতো। সেই দিকে খুব ভালোভাবে তাকিয়ে নিয়ে রুদ্র বলল, এ তো খুব বহুল চর্চিত একটা বিষয়ের ছবি, কিন্তু যেমনটা জানতাম তেমন তো নয় এই ছবিতে। এই দ্বিতীয় মেয়েটিকে ঠিক জায়গায় তোমার নজর গেছে। এইখান থেকেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। এসো এবার একটু পেছনে ফিরে যাই। অনেক এভিডেন্স বলছে ইভের আগেও আদমের একজন সঙ্গিনী ছিল, যার নাম লিলিত, যাকে তৈরি করেছিলেন স্বয়ং ঈশ্বর, আদমের মতোই মাটি থেকে। সে ছিল অতীব সুন্দরী, বুদ্ধিমতী, প্রতিবাদী নারী। যেহেতু তার ও আদমের জন্ম একই স্থান থেকে হয়েছে, তাই সে নিজের অবস্থানকে আদমের থেকে নিচে মেনে নিতে পারেননি এবং এই নিয়ে বিরোধ বাঁধে ওদের সঙ্গমের সময়। বিরোধ বাড়লে সে স্বর্গের উদ্যান ত্যাগ করে। ইহুদি মাইথোলজিতে লিলিতকে পাওয়া যায় অন্ধকারের পিশাচিনী হিসেবে। সে ছিল অসৎ চরিত্রের।
আবার অন্য মতে সাকুবাসের আখ্যাও দিয়েছেন অনেকে। সাকুবাসের ব্যাপারটা জানো? রুদ্র মুখটা হাঁ করে দুপাশে মাথা নাড়ল। নিহারবাবু আবার বলতে লাগলেন, সাকুবাস মানে হচ্ছে একজন মায়াবী দানবী। যে সমস্ত পুরুষ একা থাকে সেই সমস্ত পুরুষদের এই দানবী প্রলুব্ধ করে যৌনতার জন্য। অনেক সময় স্বপ্নের মধ্যেই পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় সে। বিকৃত অস্বাভাবিক যৌনাচার, যা একজন মানুষের পক্ষে কখনোই সহ্য করা সম্ভব নয়। প্রতিনিয়ত এই ভয়ঙ্কর যৌনাচারে আবদ্ধ হয়ে সেই পুরুষটি ধীরে ধীরে শরীর খুইয়ে শেষে মারা যায়। ফের লিলিথ অন্য পুরুষকে স্বীকার করে। নিহারবাবু এবার কয়েক সেকেন্ডের জন্য থামলে রুদ্রর মনে পড়ে ওর ঘরময় ঘুরে বেড়ানো সেই মেয়েটির কথা। তবে কি সেও লিলিথের খপ্পরে পড়েছে? ভয়ে হাত পা গুটিয়ে আসলে ও বলে, তার মানে ওই গাছ আসলে গাছ নয়, লিলিথ। এসব কি করে সম্ভব? সেই পুরাণ চরিত্র এখানে এভাবে আমাকে স্বীকার করবেই বা কেন? আমি তার কি ক্ষতি করেছি? যাকে জীবনে দেখিনি, জানি না, সে আমার পিছনে পড়লো কিভাবে? এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু কেমন কেমন গুলিয়ে যাচ্ছে। রোজার এভেন্স তো তোমার গাছের স্বেচ্ছায় নড়াচড়ার কথা এবং রাতে আগত নারীটির কথা শুনে সে কথা জানালো। এমনটা নাকি বহুকাল ধরেই ঘটে চলেছে। লাখ লাখ পুরুষ লিলিতের ফাঁদে আটকে পড়ে শেষ হয়ে গেছে। এ এক অলৌকিক গোলক ধাঁধা, যার শুরু শেষের খবর কেউ রাখে না। অন্ধকার জগৎ থেকে কিভাবে এই জগতের দ্বার খুলে সে এসে পড়েছে, এর উত্তর কারো কাছে নেই। তবে হ্যাঁ, রোজার এও বলল, ইতিপূর্বে লিলিতকে কেউ যদি কোনো মন্ত্র বলে কিংবা অন্য কোনো পদ্ধতিতে বন্দি করে রাখে, তাহলে সে আর ওই রূপে মানুষকে স্বীকার করতে পারবে না। দরকার হয়ে পড়ে অন্য কোনো রূপের, অর্থাৎ এখানে গাছের রূপেই অবস্থান করছে সে। যে ফুল তুমি ভেঙে ঘরে তুলেছিলে, খুব সম্ভবত সেই ফুলই রাতে নারী রূপ ধারণ করে কামাতুর করে তুলতে চাইছিল তোমাকে। ওই গাছের এক একটি ফুল হলো কাম পুষ্প, যা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার সঙ্গীর জন্য। সঙ্গীর সাহচর্য পাওয়া না অবধি সে যৌবন ধারণ করে সতেজ হয়ে থাকে। সে ফুল শুকিয়ে আসে না সহজে। কামনা নিবৃত্তি হলে তবেই সে মূর্ছিত হয়ে পড়ে। রুদ্রর এবার মনে পড়ল তার ঘরে কাঁচের টেবিলের ওপর রাখা সেই ফুলটা যেদিন শুকিয়ে এসেছিল, ঠিক তার আগের রাতে ওর মুখের ওপর মুখ দিয়ে বসেছিল সেই অপরূপা মেয়েটি। অর্থাৎ তার অজান্তেই সে একবার মিলিত হয়েছে লিলিথের সঙ্গে। এবার ভয়ে হাত পা অবশ হয়ে আসে তার। বুকের ভেতরে বসে কেউ যেন হাতুড়ি পিটছে। নিহারবাবু এবার বললেন, তুমি যত তাড়াতাড়ি সম্ভব গাছটা কেটে ফেলার ব্যবস্থা করো, আর নইলে এখান থেকে পালিয়ে বাঁচো। পালিয়ে যাব? পালিয়ে কোথায় যাব বলতে পারেন? আপনার মুখে যা শুনলাম তাতে তো আমি যেখানেই যাব ওই মায়াবী আমার পিছু ঠিকই নেবে। কারণ তার শিকার তো আমি অজান্তেই বনে গিয়েছি। ওর অনুপস্থিতিতে যতই আমার ঘৃণা আর ভয় হোক না কেন, আমি নিশ্চিত ও আমার সামনে এসে আমাকে মায়ায় ফেলে নিজের কাম চরিতার্থ করবেই। সে বাস্তবে হোক আর স্বপ্নে, নিস্তার কিছুতেই নেই আমার। সেই মায়াবিনী পিশাচিনী ছাড়বে না আমাকে। ও আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। রুদ্রর কথাটা শেষ হতেই ঘরের জানালার পাশে একটা শব্দ শোনা গেল। কেউ বোধহয় এতক্ষণ ওদের কথাগুলো শুনছিল আড়ালে দাঁড়িয়ে। রুদ্র ছুটে গিয়ে জানালার বাইরেটা তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু শিমুল গাছের ডালগুলো বাতাসহীন পরিবেশেও একা একাই নড়ছে। ভেতরটা তার খালি হয়ে আসলো। রাত সবে তখন নামতে শুরু করেছে। দেখো, এই বিষয়ে আমার কিছু করার নেই, আমি অপারগ।
পৃথিবীর ভেতরে এখনো প্রচুর অলৌকিক বস্তু বিষয় বিচরণ করে বেড়াচ্ছে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, তাই অস্বীকার করে। তা বলে কি সেসব নেই? অবশ্যই আছে। আসলে এসবের থেকে মুক্তি বিজ্ঞানের নেই। মুক্তি আছে বিশ্বাসে, সাহসে, আধ্যাত্মিকতায়, অথবা আরও একটা অলৌকিক শক্তির মাধ্যমে। এটা প্রাকৃতিক গাছ সম্বন্ধীয় কোনো সমস্যা হলে আমি হয়তো সাহায্য করতে পারতাম, কিন্তু এখন বুদ্ধিতে যা আসে তাকেই অবলম্বন করে এর থেকে নিস্তার পেতে হবে। তোমার মতো একটা তরতাজা যুবককে এভাবে বিপদে একা ফেলে যেতে আমার মন করছে না, কিন্তু দুঃসাহসিক কাজকর্মের বয়স এবং সামর্থ্য দুই হারিয়ে ফেলেছি। তবে রোজার এভেন্সের বক্তব্য অনুযায়ী এটি হলো অতি প্রাকৃতিক, খুব খারাপ একটি শক্তি, ভৌতিক অলৌকিকের কার্যকলাপ, যা আমার হস্তক্ষেপে নির্মূল হবে না। তাই আজ এসেছি তোমাকে সাবধান করতে। আর এখানে এই গাছের সঙ্গে থেকে তোমার কাজ নেই। তুমি বরং বাড়ির মালিককে জানিয়ে গাছটা কেটে ফেলো, কিংবা অন্য কোথাও আশ্রয় নয়। কেমন? আমি আসি। হ্যাঁ, আসি। রুদ্র পাথরের মূর্তির মতো ঘরের ভেতরেই দাঁড়িয়ে রইল। নিহারবাবু অন্ধকারে বেরিয়ে গেলেন। এবারে রুদ্রর মনের ভেতর তৈরি হলো লিলিথের জন্য ঘৃণা, রাগ আর প্রতিশোধ স্পৃহা। ও নিজেকে ভেতর থেকে তৈরি করল স্বেচ্ছায় ওর মুখোমুখি হওয়ার জন্য, যাতে ও বদলা নিতে পারে। তাই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আলো হাতে শিমুল গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা তখন ঝিমিয়ে পড়েছে, অর্থাৎ ঘুমোচ্ছে। এরপর হাতটা বাড়িয়ে একটা ফুল ভাঙতেই ফুলের পাপড়িগুলো সোজা করে সজাগ হয়ে পড়ল। তারপর সেটা সঙ্গে করে এনে ঘরের টেবিলে রাখলো। ইচ্ছে করেই আজ ঘরের দরজা জানালা সমস্ত কিছু খুলে রেখেছিল সে। বিছানায় কাত হয়ে পড়ে রইল অপেক্ষারত অবস্থায়। ঘুম কিছুতেই আসছে না, ঘুমোতে চায়ও না। জানালা দরজার ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরময়। ও যেন আজ মনের মধ্যে একটা ধিক ধিক আগুন নিয়ে অপেক্ষা করে রয়েছে কারো জন্য, এবং ও সেটা জানে, সে তো আসবেই। ইলেকট্রিকের বড় বাতিটা নেভানো রয়েছে। কেবল নাইট বাল্বের নেশা ধরানো আলো আর চাঁদের মিষ্টি রূপালি আলোয় গোটা ঘরময় রহস্যজনক বিদ্যুৎ খেলা করছে। কাউকে চোখে পড়ছে না ওর। আর ওদিকে রাত যেন ফুরোতেই চায় না। ঘড়ির কাঁটা যেন থেমে রয়েছে। বেশ খানিকক্ষণ চিন্তার গভীরে হারিয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার পর এখন কতটা রাত হয়েছে সেটা সে ঠাউর করতে পারছে না। হঠাৎ পাশ ফিরতেই ওর সর্বাঙ্গ শিউরে উঠল। ওর অজান্তেই নিঃশব্দে কখন ওর পাশে এসে শুয়ে পড়েছে সেই অন্য লোক থেকে আগত অসামান্যা রূপসী মেয়েটি। অপরূপা লিলিথ সর্পিনীর মতো রুদ্রর বিছানায় উপস্থিত, কিন্তু আজ সে অন্য রূপিণী, সম্পূর্ণ নগ্নিকা। চাঁদের রূপালী আলোয় ধুয়ে দিচ্ছে ওর অনন্ত যৌবন সম্বলিত শরীরের কোণ। স্বল্প মেদবহুল শরীরে খেলা করছে যৌন সুখের হাতছানি। রুদ্র সেদিকে অপলক দৃষ্টিতে চেয়ে হারিয়ে গেছে অন্য এক জগতে। মায়াবিনী ওকে টেনে নিয়েছে ইন্দ্রিয় সুখানুভূতির নগরে। শরীর থেকে খসে পড়ছে কামনার সুঘ্রাণ। সেই সুগন্ধি কস্তুরীকেও যেন হার মানায়, যা রুদ্রর নাক দিয়ে ভেতরে প্রবেশ করে রক্ত শিরায় জাগিয়ে তুলছে উত্তেজনা। এখন আর রুদ্রর চোখে প্রতিশোধের স্পৃহা নেই। এখন সে চোখ গিলে খাচ্ছে উত্তাল যৌবনের শরীরী ঢেউ।
প্রথম দর্শনেই রুদ্রর পৌরুষত্বের বাঁধ ভেঙে গেছে। নগ্নিকা মেয়েটির মুখময় ফুটে উঠেছে কামনার কোমল আভা। নরম পুরু ওষ্ঠ অধর যেন রসকুণ্ড। মাংসল গ্রীবা ও কাঁধ বেয়ে নেমে গেছে কামনার হিল্লোল। উন্মুক্ত উন্নত ভারী বক্ষযুগল উসখুস করছে বারুদের মতো, যেন একটা স্পর্শের স্ফুলিঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। পেলভ নাভি কোটি দেশের বাঁক হাতছানি দিচ্ছে চরমতম শরীরী সুখের। এক নিমেষে রুদ্রর মনে হলো সেসবের গভীরতায় হারিয়ে যেতে পারলেই যেন জীবন সার্থক। আর সে নারী যেন নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য বহু কাল ধরে অপেক্ষা করে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হলো রুদ্রর। একটা অলস ভাব ওকে ধরে ফেলেছে। সমস্ত শরীরে একটা নিষ্ক্রিয়তা ভাব। একটা সুমিষ্ট স্বপ্নের মতো কেটেছে রাতটা। কামিনী ওকে চরমতম রতি সুখ দিতে পেরেছে, তবে সেটা ছিল এক প্রকার অলৌকিক, স্বপ্নলোকের এবং অবাস্তব, একটা নেশার ঘোর মাত্র। ঘড়ির দিকে চোখটা পড়তেই তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে ওর নজর টেবিলের ওপর পড়ল। টেবিলের দিকে তাকাতেই ওর বুকটা কেঁপে উঠল। গত রাত্রে ভাঙা শিমুল ফুলটা সেখানে শুকিয়ে পড়ে আছে, অর্থাৎ লিলিত যে ওর সঙ্গে মিলিত হয়েছে সেটা সত্য। এই মূর্ছিত ফুলই তার সাক্ষী। ফুল হয়ে অজস্র কুসুমিত নারী কামনার আগুন নিয়ে অপেক্ষা করে আছে গাছটায়। অফুরন্ত কামিনী কুলের হদিশ পেয়ে গেছে সে। রুদ্র আজ নারী দেহের পূর্ণ স্বাদ পেয়ে সে তৃপ্ত। কাল রাতে তাড়িয়ে তাড়িয়ে সে স্বর্গসুধা পান করেছে। ওর নিজের শরীর জুড়েও যেন সেই কামিনীর দেহের সুগন্ধি বেরোচ্ছে এখনো। হঠাৎই ওর মানসিকতার পরিবর্তন ঘটল। এই মুহূর্তে দাঁড়িয়ে শিমুল গাছটিকে ওর আর অভিশাপের মতো মনে হলো না। সে যেন এক আশীর্বাদ স্বরূপ, এক অপার্থিব আনন্দের ছোঁয়া পেয়ে গেছে সে। এরপর থেকে মায়াবী রাতের জন্য অপেক্ষা করে থাকতে লাগলো সে। প্রতি রাতেই বিছানায় যাওয়ার আগে ঘরের দরজা খুলে রাখতে লাগলো রুদ্র। তারপর জানালার সামনে দাঁড়িয়ে শিমুল গাছটার দিকে লালসা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতো সে। ঠিক সেই সময় আপনা হতেই একটা শিমুল ফুল খসে পড়তো মাটিতে। সেই দৃশ্য দেখে ঠোঁটের কোণে একটা ঝিলিক দেওয়া হাসি ফুটে উঠত তার। কারণ সে জানে এবার জানালার দিক থেকে ও বিছানার দিকে মাথাটা ঘোরালেই পেয়ে যাবে তার কাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখানুভূতির বস্তুটি, অর্থাৎ কামিনী উপস্থিত। নিহারবাবু তাকে ভুলই বলেছিলেন। এ কোনো দানবী নয়, অপ্সরা। ধীরে ধীরে বিছানায় উঠে নগ্ন শরীরটার ওপর হাত বুলিয়ে বুলিয়ে স্পর্শ সুখ নিতে নিতে নিহারবাবুর ওপর ভীষণ রাগ হলো রুদ্রর। খামোখা লোকটা তাকে লিলিথের ভুল কাহিনী শুনিয়ে স্বর্গ সুখ থেকে বঞ্চিত রাখতে চেয়েছিলেন। কারণটা হিংসা ছাড়া আর কিছুই নয়। পরক্ষণেই নিহারবাবুর জন্য রুদ্রর আফসোস হলো এবার। নিহারবাবু এসবের সঠিক মূল্যায়ন করবেন কিভাবে? কারণ তার তো আর যৌবন নেই। শুধুমাত্র নিজে ইন্দ্রিয় সুখ অনুভব করতে পারবে না বলেই রুদ্রকে এই পরম তৃপ্তি থেকে বিরত করবার চেষ্টা করে গেছেন তিনি। এরপর মনে মনে শিমুল গাছটাকে ধন্যবাদ জানালো রুদ্র। এত একাধিক ভোগ পুরুষের মধ্যে রতি সুখের জন্য শুধুমাত্র তাকেই বেছে নেওয়ার জন্য। এরপর থেকে প্রতি রাতেই বিছানা জুড়ে চলতো দুই শরীরের উদ্দাম খেলা, লৌকিক অলৌকিকের মেলবন্ধন। রুদ্র সেই অসম খেলায় নিজেকে
নিংড়ে দিতে থাকলো। দিন 15 পর অফিসে অনিরুদ্ধ রুদ্রকে দেখে বলল, রুদ্র, এ কি চেহারা হয়েছে তোমার? অসুখ টসুখ বাঁধিয়েছো নাকি? কোনো বড় মাপের দুশ্চিন্তা করছো নাকি? শরীর যে একেবারে ভেঙে গেছে। রুদ্র চুপ করে রইল। আমার ছোট কাকা আর বাঁচলো না, বুঝলে? অনেক ছোটাছুটি করলাম বাঁচানোর জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। তারপর সমস্ত শ্রাদ্ধ শান্তি মিটিয়ে গত রাতে বাড়ি ফিরেছি। কিন্তু তুমি সেই গাছটার ব্যাপারে আর কিছু বললে না তো আমাকে। তোমার চেহারা দেখে তো আমার মোটেও ভালো লাগছে না। এই কোনো বিপদ টিপদ হয়নি তো? রুদ্রর চোখের তলায় কালি, যেন চোখ দুটো আধ ইঞ্চি ভেতরে ঠেলে ঢুকিয়ে দিয়েছে কেউ। গাল ভেঙে উঁকি দিচ্ছে হাড়গুলো। শরীর শুকিয়ে ছোট হয়ে গেছে। ওর শীর্ণ হাত দুটোর চামড়া ফুটে বেরিয়ে আসছে শিরা। রুদ্র একটা মেকি হাসি ছেড়ে বলল, তোমাকে ফোনে পাইনি, তাই জানানো হয়নি আর কি। আর নতুন জায়গায় জল হাওয়াও শ্যুট করছে না বোধ হয়, তাই এই শরীরটা একটু কমে এসেছে। তবে এই তো দিব্যি ভালো আছি আমি, দিব্যি ভালো আছি। না, তুমি ভালো নেই। কিছুদিন আগে যে রুদ্রকে আমি দেখেছিলাম, এ তার এক কোনাও না। তুমি শেষ হয়ে গেছো। দেখো, আমি হোমিওপ্যাথি ডাক্তারি করি, অল্প হলেও কিছু জানি রুদ্র। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার জীবনী শক্তি ফুরিয়ে আসছে। কি হয়েছে তোমার বলো? কই কি কি আবার হবে? না কই কিছু কিছু হয়নি তো। অনিরুদ্ধ এবার রুদ্রর কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বলল, আমার চোখের দিকে তাকাও রুদ্র, সত্যি কথা বলো তো, তোমার সমস্যাটা কি? সেই গাছ তোমাকে এখনো জ্বালাচ্ছে? আমি প্রথমটা মানিনি ঠিকই, তবে এখন তোমাকে দেখে বুঝেছি ও গাছ নয়, পিশাচ একটা। তোমার থেকে জীবনী শক্তি কেড়ে নিয়ে পরজীবীর মতো বেঁচে রয়েছে সে। ওকে ইমিডিয়েট কেটে ফেলা দরকার। এই কথা শোনার পর রুদ্রর চোখটা দপ করে যেন জ্বলে উঠল। ও এক ঝটকায় অনিরুদ্ধর হাত দুটো নিজের কাঁধ থেকে নামিয়ে বলল, না একদম না। ও ও আমার আমার কোনো ক্ষতি করেনি। আমার প্রথমটা আমারই ভুল ছিল, ওই ওকে বোঝবার। কাজটাকে কাটবার কোনো প্রয়োজন নেই। আমি 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 ভালো আছি। তুমি তুমি এখন এখন এসো অনিরুদ্ধ, তুমি তুমি এসো। আমার প্রচুর কাজ বাকি আছে, যাও তুমি এখন এসো। কথাগুলো বলার সময় রুদ্র নিজের চোখ দুটো অনিরুদ্ধর চোখের থেকে আড়াল করছিল। অনিরুদ্ধর কাছে এই ব্যাপারটা স্পষ্ট যে সে মিথ্যে কথা বলছে। কিছু একটা রহস্য নিশ্চয়ই রয়েছে, আর সেটা সে লুকোতে চাইছে। দিন দিন সেই রহস্য রুদ্রকে বিধ্বস্ত করে ফেলছে। হয়তো সেই গাছটাই এই সবের জন্য দায়ী। অনিরুদ্ধর মায়া হলো এবার। এর একটা বিহিত না করতে পারলে ছেলেটা নির্ঘাত মারা পড়বে। অনিরুদ্ধ শান্ত গলায় এবার রুদ্রর দিকে তাকিয়ে বলল, ভাই ভাই শোনো, তুমি এবার একটা বিয়ে করো। এভাবে কষ্টে থাকার কোনো মানেই হয় না। বলো তো, ভালো সম্বন্ধ আমি তোমাকে খুঁজে দেব। কথাটা শোনা মাত্র রুদ্র হারিয়ে গেল একটা স্মৃতির অতলে। বিয়ে না, তার তো বিয়ে করা চলে না। প্রতি রাতে তার জন্য উপস্থিত হয় সেই অমৃত লোকের অপ্সরা। তাহলে তার কি হবে? পার্থিব জগতে তার জুড়ি মেলা ভার। না না, এসবের মাঝে অন্য নারীতে আসক্ত হওয়া তার পক্ষে সম্ভব নয়। ও স্মৃতির গহন থেকে ফেরত এসে বলল, না 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 না, সে হয় না, সে হয় না। হয় না মানে? অবাক হয়ে প্রশ্নটা করল অনিরুদ্ধ। রুদ্র তার পূর্বের কথাটাকে মেরামত করবার জন্য এবার বলল,
না হয় না মানে 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 এখন না, সেসব পরে হবে। এখন আমি মানসিকভাবে প্রস্তুত নই। আর শরীরের অবস্থা তুমি তো নিজেই বলছো ভালো না। সেটাই তো আমার প্রশ্ন রুদ্র, শরীরটা ভাঙলো কিভাবে? আমি আমি জানি না। তুমি 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 এখান থেকে যাও তো এখন। আমার আমার মাথাটা ধরছে। প্লিজ প্লিজ তুমি তুমি এসো এখন। যাও যাও অনিরুদ্ধ, তুমি তুমি এখন এসো, তুমি এখন এসো। অনিরুদ্ধ এবার শিওর হলো যে রুদ্র কোথাও না কোথাও একটা ফেঁসেছে। ওর স্বভাব চরিত্রের পরিবর্তন ঘটেছে অস্বাভাবিকভাবে। এরূপ আচরণ ওর কাছে আশা করা যায় না, কারণ যে রুদ্র অফিসে এসে অনিরুদ্ধ বলতে অস্থির ছিল, বিকেলে বাড়ি পর্যন্ত গিয়ে আলাপ জমিয়েছিল, এ রুদ্র সে রুদ্র নয়, এ অন্য রুদ্র। ঠিক, এক্কেবারে ঠিক। ওর ওপর ভর করেছে কোনো শয়তান। এবারে অনিরুদ্ধ নিশ্চিত এসবের পেছনে দায়ী ওই অলৌকিক গাছটা। এর উত্তর রুদ্র না দিলেও সব নিশ্চয়ই জানেন নিহারবাবু, কারণ গাছ সম্বন্ধে ইতিপূর্বে নিশ্চয়ই নিহারবাবুর সঙ্গে রুদ্রর কথোপকথন হয়েছে। অনিরুদ্ধর এই মুহূর্তে নিহারবাবুর কাছে যাওয়াটা ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়েছে। তারপর অফিস থেকে প্রায় 1.5 ঘন্টা আগে বেরিয়ে বাস ধরে পৌঁছে গেল নিহারবাবুর বাসায়। নিহারবাবু তখন একটা ইউক্যালিপটাস গাছের গোড়ায় মাটি সরিয়ে ঔষধ প্রয়োগ করছিলেন। অনিরুদ্ধ গেট পেরিয়ে সেদিকটায় এগোলো। ও ভালো মতোই জানতো যে নিহারবাবু কেবল শোবার সময়টুকু ছাড়া ঘরের মধ্যে থাকেন না, বাকি সময়টা অনবরত গাছপালা ঘেটেই চলেছেন। ইউক্যালিপটাস গাছটার গোড়ায় পৌঁছে দাঁড়াতেই নিহারবাবু মাথা তুলে বললেন, কি ব্যাপার? আজ্ঞে, আমার নাম অনিরুদ্ধ সিংহ। বেশ কিছুদিন আগে রুদ্র নামের কেউ একজন আপনার কাছে এসেছিল। নিহারবাবু এবার উঠে দাঁড়ালেন। এসেছিল, কিন্তু তুমি কে? আমি ওর কলিগ, শুভাকাঙ্ক্ষী, আবার দাদার মতোও বলতে পারেন। আপনি যদি কিছু না মনে করেন তাহলে ওর সঙ্গে আপনার ঠিক কী কথোপকথন হয়েছিল সেটা যদি আপনি কাইন্ডলি বলেন তো খুব ভালো হয় আর কি। সেসবের কি প্রয়োজন? ওকে এইমাত্র যা দেখে এলাম তাতেও খুব অসুস্থ, মানসিক এবং শারীরিক দুইভাবেই। ওর চেহারা শুকিয়ে পোড়া কাঠের মতো হয়ে গিয়েছে। ওর হাল এরূপ কেন হলো সে বিষয়ে খোঁজ খবর নিতেই আপনার কাছে আসা। অবশ্য আপনি ওর শরীর খারাপের কারণ জানবেন, সেটা ডাইরেক্ট বলা ভুল, তবে আপনার সঙ্গে ওর কথোপকথনটা এখানে বিশেষ ইম্পর্ট্যান্ট। ও কি গাছটা কেটেছে? না, ও এখন আর গাছটা কাটতেও চায় না। ও মাই গড! তাহলে রোজার এভেন্স যা বলেছিল সবটা সত্য? নিহারবাবু মাথায় হাত তুললেন। অনিরুদ্ধ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, রোজার ইভেন্টসকে তিনি কি বলেছিলেন? প্লিজ আমাকে সবটা বলুন, ওকে বাঁচানোর জন্য জানাটা আমার দরকার। রোজার এভেন্স আমার বিদেশি বন্ধু। রুদ্রর মুখে গাছের অস্বাভাবিক আচরণের কথা শোনার পর ওর সঙ্গে গাছটা নিয়ে আমার কিছু কথা হয়েছিল। সেসব রুদ্রকে তো আমি খুলে বলেছি, তবুও কেন গাছটা এখনো কাটলো না সে তো আমি বুঝতে পারছি না। বিষয়টা তো মোটেও ভালো নয়। ওর ঘোর বিপদ। কী রকম বিপদ? তোমার বন্ধু এক পিশাচিনীর খপ্পরে পড়েছে। সে একাধারে মায়াবী, দানবী এবং কামিনী। একাকিত্বে ভোগা পুরুষদের কামনার মায়ায় ভুলিয়ে তাকে মৃত্যু অবধি টেনে নিয়ে যাওয়া তার লক্ষ্য। রুদ্রকে সে প্রতি রাতে এসে কামনার ছলনায় ভুলিয়ে অল্প অল্প করে ডেকে নিয়ে যাচ্ছে মৃত্যু নগরীতে। ওই গাছ আর কেউ নয়, স্বয়ং কামিনীর আতুর ঘর। কিভাবে সে এখানে এলো আমি জানি না, তবে এটা সর্বৈব সত্য
ওই গাছই হলো সর্বনাশীর বাসা। কথাগুলো শুনে অনিরুদ্ধ পাথর বনে গেল এক মুহূর্তে। রুদ্রর পরিণতি সে কল্পনার চোখে দেখতে পাচ্ছে এখন। পিশাচিনীর যৌন লালসা মেটাতে গিয়ে তার শরীরের এই হাল, সেটা স্পষ্ট। সে এবার বলল, এখন কি করণীয় আমাদের নিহারবাবু? ওকে চোখের সামনে মরে যেতে দেখতে হবে? এর থেকে নিস্তার পেতে কি খুবই দেরি হয়ে গেছে? আজ না হয় রুদ্র তার বশবর্তী হয়ে নিজেকে শেষ করে ফেলছে নিজেরই অজান্তেই, কিন্তু তারপর সে মায়াবী দানবী কি এখানেই ক্ষান্ত হবে? সে তো পুনরায় অন্য কোনো পুরুষকে স্বীকার করবে। এই ধারাবাহিক হত্যালীলার কি কোনো শেষ নেই? আপাতত অতি দ্রুত সেই গাছকে বিনষ্ট করা ছাড়া অন্য কোনো উপায় তো দেখছি না আমি। বলে নিহারবাবু এগিয়ে গেলেন তার স্টোর রুমের দিকে। তারপর সেখান থেকে একটা কুঠার বের করে অনিরুদ্ধর হাতে ধরিয়ে দিয়ে বললেন, চলো যাওয়া যাক। শয়তানকে সামনে দেখে নিষ্ক্রিয়ভাবে থাকাটাও তো অন্যায়। অনেক ধন্যবাদ আপনাকে, চলুন চলুন। নিহারবাবু গ্যারেজ থেকে বের করলেন নিজের গাড়িটা। গাড়ি থেকে নেমেই দুজন ছুট দিলেন রুদ্রর ঘরের জানালার পাশে পরিত্যক্ত অঞ্চলটায় বেড়ে ওঠা জংলাভূমিটার দিকে। সেখানে যখন তারা পৌঁছলো তখন সূর্য নিভে গিয়ে রক্তিম আভাটা ছড়িয়ে আছে সমস্ত আকাশ জুড়ে। রুদ্র এখনো ফেরেনি। গাছের গোড়ায় পৌঁছে তিল সম সময় নষ্ট না করে অনিরুদ্ধ গাড়ি থেকে নেমেই কুড়ালের কোপ দিতে থাকলো গাছটার গোড়ায়। সেই আঘাতে গাছটা এবার জীবন্ত প্রাণীর মতো তড়পে তড়পে উঠছে। ক্ষত স্থান থেকে গড়িয়ে পড়ছে শক্ত আঠালো লাল বর্ণের তরল, যেটাকে দেখলে রক্ত ভেবে ভুল করাটা অস্বাভাবিক কিছু নয়। অনিরুদ্ধর সর্বাঙ্গ ঘামছে, তবু গাছটাকে গুঁড়িয়ে ফেলার চেষ্টা সে ছাড়ছে না। নিহারবাবু খানিকটা তফাতে দাঁড়িয়ে গাছটার কম্পনটা লক্ষ্য করে যাচ্ছেন। এই মুহূর্তে সেটাকে কোনোভাবেই গাছ বলা চলে না। সে যেন এক বিচিত্র জীব, এ লোকের নয় অবশ্যই। কোনো এক অন্ধকার জগৎ থেকে বিচরণ করে এখানে এসে উপস্থিত হয়েছে সে। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকলে গাছটার ক্রমশ ডালপালাগুলো ঝুলে পড়ছে নিচের দিকে। সমস্ত ফুলগুলো ঝিমিয়ে পড়ছে। অনিরুদ্ধর কুড়ুলটা যেন মাংস হাড় কেটে বসে যাচ্ছে গাছের শরীরে। গাছটার যখন প্রায় অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে তখন রুদ্রকে দেখা গেল দ্রুত পায়ে এদিকেই হেঁটে আসতে। রুদ্র ক্রমশ টলতে টলতে ছুটে ছুটে এগিয়ে আসছে এদিকেই, শক্তিহীন, দুর্বল, অভুক্ত, অসুস্থ একটা প্রাণীর মতো। ওকে ওভাবে আসতে দেখে অনিরুদ্ধ আরো দ্রুত হাতে কুড়োল চালিয়ে চলল গাছটার গোড়াটায়। নিহারবাবু এবার বুঝলেন যে এর মধ্যেই যদি রুদ্র এসে পড়ে তাহলে গাছটা কাটতে সে বাধা দিতে পারবে, কারণ সে তো এখন আর মানুষ নয়, পিশাচিনীর দাস। ও আসার আগেই গাছটাকে ভূমি স্পর্শ করানো ভীষণ প্রয়োজন। তাই তিনি ছুটে গিয়ে নিজের গাড়িতে উঠলেন। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে খানিকটা পিছিয়ে নিয়ে গেলেন। এরপর পুনরায় গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে চালিয়ে সজোরে এসে ধাক্কা দিলেন গাছটায়। আর অমনি গাড়ির এয়ার ব্যাগটা খুলে গিয়ে নিহারবাবুর শরীরের সামনের দিকটা রক্ষা পেল এবং গাছটা শেকড় সমেত মাটিতে আছড়ে পড়ল। রুদ্র সেই দৃশ্য দেখে দূরে চিৎকার করে মাটিতে পড়ে গেল। অনিরুদ্ধ এবারে নিহারবাবুকে গাড়ি থেকে নামিয়ে গাড়ির পেট্রোল পাইপটা খুলে পেট্রোল ছড়িয়ে দিতে থাকলো ভুলুণ্ঠিত গাছটার সর্বাঙ্গে। রুদ্র এবার মাটির ওপর ঘষতে ঘষতে এগিয়ে এলো গাছটার কাছে। আর এই চলন কোনোভাবেই স্বাভাবিক নয়। ও যখন মাটি থেকে শটান উঠে দাঁড়ালো তখন অনিরুদ্ধ দেখল ওর চোখ দুটোর মণি উল্টে সাদা অংশটুকু বেরিয়ে রয়েছে।
এবং সে অদ্ভুত শব্দে গোঙাচ্ছে। নিহারবাবু চিৎকার করে বললেন, অনিরুদ্ধ, গাছটা জ্বালিয়ে দিয়ে দূরে সরে দাঁড়াও, সরে দাঁড়াও। এরপর রুদ্র নিজের হাত দুটো সোজা করে ধরে এগিয়ে আসতে থাকলো অনিরুদ্ধর দিকে, উদ্দেশ্য ওর গলা টিপে ধরা। অনিরুদ্ধ এক মুহূর্তে আগুনটা ধরিয়ে দিল গাছটায়। সঙ্গে সঙ্গে রুদ্র একটা ভয়ানক বিকট শব্দ করে শূন্যে ভেসে উঠল খানিকটা। তারপর ওর হাত দুটো পেছন দিকে মুড়ে গেল আপনা হতেই, মুখের সামনেটা আকাশের দিকে ওঠানো। এরপর একটা হাওয়ার ঝটকা এসে ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে সামনের বাকি গাছগুলোকে মাটিতে শুইয়ে দিয়ে চলে গেল। খানিকক্ষণ সব চুপচাপ। এরপর অনিরুদ্ধ রুদ্রর কাছে এসে দেখল ওর চোখের মণি দুটো আবার নিজের স্থানে ফিরে এসেছে। নিহারবাবু ও রুদ্রর কাছে এগিয়ে এসেছেন। তৎক্ষণাৎ রুদ্রকে কাঁধে করে তুলে অনিরুদ্ধ ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল বিছানায়। রুদ্রর ওপর থেকে সরে গেছে মায়াবীর আবরণ। সে চোখের জল খসিয়ে অনিরুদ্ধকে সমস্ত কথা বলতে যাবে, ঠিক সেই সময় অনিরুদ্ধ বলল, আমি সব জানি, কিছু বলার দরকার নেই। তুমি রেস্ট নাও, পরে কথা হবে। অনেক ধকল গেছে তোমার। আমি বলি কি, অফিসে ছুটির দরখাস্ত ধরিয়ে দেশের বাড়ি ফিরে যাও। শরীর মন দুই ভালো হবে। একটা ভালো ডাক্তার দেখিনি। সবটা শুনে রুদ্র সম্মতিসূচক মাথা নাড়ায়। এরপর নিহারবাবু বলেন, আর ভয় নেই, সব কেটে গেছে। এবার নিজের যত্ন নাও, আমরা আসি, তুমি ঘুমাও। এই চলো অনিরুদ্ধ, চলো। নিহারবাবু এবং অনিরুদ্ধ চলে গেলে রুদ্র ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত নেমে আসে নিঃশব্দে। বাইরে জ্যোৎস্নার আলো। কতক্ষণ ঘুমিয়েছিল রুদ্র সে জানে না। হঠাৎই ওর ঘুমটা ভেঙে যায়। বুকের ভেতরটা ধড়ফড় করে ওঠে। ও হুড়মুড়িয়ে বিছানাতে উঠে বসে। আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে চতুর্দিকে নজর ঘুরিয়ে কিছুই দেখতে পায় না সে। কেবল চাঁদের রূপালী রঙের আলো ঘর বাহির সব ধুয়ে দিচ্ছে। চোখের দৃষ্টি ওর অনবরত ঘোরাফেরা করছে ঘরের আনাচে কানাচে। সে কি আবার এসেছে? না, কোথাও তো নেই। তবে আচমকা ঘুমটা ভাঙল কিভাবে? এ ঘরটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। তবে কি পাশের ঘরে বসে অপেক্ষা করছে তার জন্য? বুকের ভেতর ধড়ফড়ানিটা আরো বাড়ল। গলা শুকিয়ে কাঠ। ও এবার বিছানা থেকে উঠে ধীর পায়ে কম্পমান শরীর নিয়ে উঠে যায় পড়ার ঘরের দিকে। দরজাটা খুলতেই একটা দমকা বাতাস ওকে নাড়িয়ে দিয়ে চলে গেল। ও ঘরেও চাঁদের আলো ছাড়া আর কিচ্ছু নেই। ওর বুকের ধুকপুকুনিটা এবার খানিকটা থামল। শোবার ঘরে ফিরে এসে ও বিছানায় পুনরায় উঠতে যাবে এমন সময় ওর চোখটা গিয়ে পড়ল জানালার বাইরে ফাঁকা জমিটায়, যেখানে শিমুল গাছটা দাঁড়িয়েছিল এককালে। এখন আর সেটা নেই। তার বদলে উপড়ে যাওয়া গোড়ার মাটির গর্ত থেকে উঠে এসেছে একটা সরু লিকলিকে ডাল, আর তার মাথায় ফুটে আছে একটি শিমুল ফুল। রুদ্রর মাথাটা এবার ঘুরে যায় বো করে। এ কি করে সম্ভব? অর্থাৎ আবার শুরু হতে চলেছে সেই খেলা। ওর বুকের মধ্যে জ্বলে ওঠে একটা আগুন। ঠোঁটের কোণে জমা হয় একটা ভয়ানক রাগের প্রকাশজনক শব্দ। ও দ্রুত পায়ে ছুটে যায় ওই লিকলিকে ডালটার দিকে, সেটাকে সমূলে উপড়ে ফেলে একেবারে নিঃশেষ করে দেওয়ার উদ্দেশ্যে। পাশে এখনো পড়ে রয়েছে আধ পোড়া শিমুল গাছটা। মাটি থেকে ওঠা সরু ডালটার সম্মুখে পৌঁছে দু হাতে ধরে সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করেও অসমর্থ হলো।
ওর দুর্বল শরীরে আর যেন বল অবশিষ্ট নেই। তাই এবার সে সিদ্ধান্ত নিল দু হাতে করে মাটি তুলে তুলে শেকড় সমেত তুলে আনবে নবজন্মপ্রাপ্ত গাছটাকে। মাটির পর মাটি সরিয়ে ও গাছটার শেষ যেন নেই, অনন্ত গর্ভ থেকে উঠে এসেছে যেন। এর গোড়া বোধহয় যুক্ত হয়ে আছে অন্ধকার মায়া জগতে। আরও খানিকটা মাটি খোঁড়ার পর ও আবিষ্কার করলো একটা বিরাট আকৃতির গর্ত, আর যার ভেতর রয়েছে বেশ বড় একটা পাথর। সেটাকে ভালো করে ছুঁয়ে দেখতে লাগলো সে। তার হাতের স্পর্শে ধরা দিল সেটা শুধু একটা পাথর নয়, একটি মূর্তি। সর্বশক্তি দিয়ে মূর্তিটিকে তুলে আনতেই ও লক্ষ্য করল সেটি একটি নারী মূর্তি, আর তার মুখ দিয়েই বেরিয়ে এসেছে এই নবজাতক গাছটা। গর্তের এক পাশে পড়ে রয়েছে একটি ছোট্ট বাক্স। রুদ্র সেটাকে কোনো রকমে টেনে হিঁচড়ে ওপরে বের করে খুলে দেখল ওর ভেতর রয়েছে একটি ক্রস আর একটি বই। এরপর তড়িঘড়ি মাটির গর্ভ থেকে প্রাপ্ত বস্তুগুলোকে নিয়ে ঘরে এসে ইলেকট্রিকের আলোয় সেসবের ওপর নজর ফেলতেই ওর কপালে ভাঁজ পড়ল। বুকটা যেন লাফিয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একটা শীতল তরঙ্গ। ও ভয়ে কুঞ্চিত মুখ নিয়ে পিছিয়ে এলো ঘরের এক্কেবারে শেষ প্রান্তে। শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেছে ওর। এই সেই নারী মূর্তি যে এতদিন ওর কাছে আসতো নগ্ন রূপ নিয়ে। বইটি একটি বাইবেল, কিন্তু এসব এখানে কেন? কিভাবে এলো এই অভিশপ্ত বস্তুগুলো এখানে? কারা রেখে গিয়েছে? অনেকগুলো প্রশ্ন মাথার ভেতর বুদবুদ কাটছে, উথাল পাথাল করে দিচ্ছে রুদ্রর চিন্তা শক্তিকে। এরপর রুদ্রর হঠাৎ মনে পড়ল এই সমস্ত কিছু অবশ্য অনিরুদ্ধকে দেখানো উচিত। আর কিছু না হোক, এগুলো থেকে মুক্তি পাওয়ার একটা বুদ্ধি কিংবা সহায়তা আসতে পারে অনিরুদ্ধর কাছ থেকে। নিদেন পক্ষে সে হয়তো বলতে পারবে এই অলৌকিক বস্তুগুলোর পরিণতি কি হওয়া উচিত। রুদ্র অনিরুদ্ধর বাড়ি ছুটে যাওয়ার উপক্রম করে পরক্ষণেই আবার দাঁড়িয়ে পড়ল। এত রাতে নয়, ভোরবেলা যাওয়াটাই উচিত হবে। একেবারে ভোরের দিকে অনিরুদ্ধর বাড়ির ডোরবেলটা বেজে উঠল। তখন ভোরের আলো সেভাবে ফোটেনি, একটা মিষ্টি আলোর আভা চতুর্দিকে খেলা করছে কেবল। অনিরুদ্ধ ঘুম জড়ানো চোখে এসে দরজা খুলতেই যেন প্রাণহীন পাথরের মতো দাঁড়িয়ে পড়ল সে। তার চোখ বিস্ফারিত, চোয়াল ঝুলে পড়েছে, স্নায়বিক উত্তেজনায় মাথার শিরাগুলো ফেটে পড়তে চাইছে। ও কাঠের পুতুলের মতো নিশ্চল হয়ে বাইরে কেবল তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ বাইরে দাঁড়িয়ে রয়েছে একজন অপরূপা নগ্নিকা নারী মূর্তি। এতক্ষণ শুনলেন রক্ত আখরের লেখা লিলিত। গল্পকার রক্ত আখরের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে প্রায় 50%-রও বেশি বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারা আমাদের গল্প শুনছেন নিয়মিতভাবে।
তাদের কাছে আবেদন আমাদের সাপোর্ট করতে এবং আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য প্রস্তুত করতে, আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা আমাদের গল্পের প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।